শাসন যারা শাসন বিভাগে আমাদের এক্সিকিউটিভ ইয়েতে যারা আছেন তাদেরকে সবচেয়ে প্রথমে ট্রেন করতে হবে, তাদের নিজেদের ট্রেন আপ হইতে হবে যে কিভাবে বিচার বিভাগ সম্পর্কে কথা বলতে হবে। এটা যদি তারা না শেখে, এটা যদি তারা না করতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ রীতিমতো অন্ধকার। খুবই দায়িত্বশীল একজন ব্যক্তি আমাদের বিজ্ঞ বিচারকরা কি আদেশ দেয় সেই আদেশের বিষয়ে সাংবাদিকদের বলতেছে, মানে ওই সেই আদেশের বিষয়ে সে প্রশ্ন করছে এবং মানে সাংবাদিকদের বলতেছে যে আদেশ ঠিক হয় নাই, অমুক হয়েছে তমুক হয়েছে। এইটাতে আমি খুবই মানে হতভম্ব হয়ে গেছি যে মানে একজন দায়িত্বশীল ব্যক্তি কিভাবে বিচার বিভাগের বিষয়ে একটা আদালতের সিদ্ধান্তের বিষয়ে মানে পাবলিকলি কথা বলে, কোনো ধরনের ইনফ্লুয়েন্স না থাকুক, পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স না থাকুক। আমরাও এভাবেই আদালতকে দেখতে চাই যেখানে কোনো ইনফ্লুয়েন্স নাই। আমি আমার শিক্ষাটা আমাকে এই শিক্ষা দেয় যে আমি কোনো ইনফ্লুয়েন্স দেখতে চাই না। আমার রাজনীতি কোর্ট অ্যারিনার বাইরে। আমার একটা বারের পলিটিক্স থাকতে পারে, ওই পলিটিক্সটা আমার আছে। কিন্তু আমি যখন বিজ্ঞ আদালতে প্রবেশ করব, আমি যখন কোর্ট কম্পাউন্ডে চলে আসব, তখন আসলে আমার কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আমি আমরা আমরা মনে করি যে এইটা আসলে আমাদের জন্য ক্ষতির কারণ, ওভারঅল ক্ষতির কারণ। যারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এই ১৭ বছর যারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দেখাইছে, তারা কিন্তু কেউ এখন প্র্যাকটিস করে না। সো আমরা একটা শিক্ষা নিছি যে কখনোই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আদালতে দেখানো যাবে না। এটা আমাদের একটা বড় শিক্ষা হয়েছে। আমরা দেখছেন যে ১৭ বছরে অনেকখানি অনেক কিছু হয়েছে। কিন্তু আল্টিমেটলি ওদের রেজাল্ট তো 0। আমরা সবাই চাই বিচার বিভাগ স্বাধীন হোক। বাংলাদেশে তো এখন কোনো ইনস্টিটিউট নাই। সব ইনস্টিটিউট অলমোস্ট মানুষের ধ্বংসের মতো হয়ে গেছে। কেউ বাংলাদেশের মানুষজন পুলিশকে ভয় পাচ্ছে না। বাংলাদেশের মানুষকে আর্মিকে ভয় পাচ্ছে না। মানে এটা একটা হযবরল অবস্থা বাংলাদেশে। যা একটু ভয় আছে সেটা হচ্ছে আমাদের আদালতের প্রতি। যা একটু শ্রদ্ধা আছে মানুষের, সেটা হচ্ছে আদালতের প্রতি। এখন আমাদের কি চেষ্টা করতে হবে? এই ভয়টা যদি, এই শ্রদ্ধাটা যদি শেষ হয়ে যায়, তাহলে দেশের কোনো অস্তিত্ব থাকবে না। ভালো লাগার বিষয় থাকে যে আমার জুনিয়র, আমি একটা মামলায় এনগেজ হইছি। একজন আইনজীবী আমাকে এনগেজ করছেন। আরেকজন আইনজীবী আমার জুনিয়রকে এনগেজ করছেন এবং আমরা কোর্টে যে দুজনের সাথে আর্গু করছে। আর এটা আমি খুবই এনজয় করি এবং আমার জুনিয়র যদি সেক্ষেত্রে ভালো করে, এটা আমার খুব ভালো লাগে। আমি খুব মানে এটা খুবই আনন্দের বিষয় থাকে এবং আমার ধারণা চেম্বারে কাজ করতাম না, সেদিন আমি আমার পেমেন্ট পাইতাম না। এটা কখনোই দেয় নাই। সিনিয়র আইনজীবীরা একটা সুন্দর রোল প্লে করে। তারা সবসময়ই দেখা যায় কি আমরা তো জুনিয়ররা, আমরা যারা জুনিয়র আছি আমরা অনেক হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু আমরা বলে ফেলি বা করে ফেলি। কিন্তু আমাদের সিনিয়ররা আবার এটা খুব সুন্দর করে বিষয়টাকে মানে ম্যানেজ করে। কোর্টের সাথে আমাদের সম্পর্কটাকে ঠিক রাখে। ভেরি সরি টু সে, আমার কাছে খুবই অপরিকল্পিত মনে হয়। আমাদের এখানে যারা বিজ্ঞ বিচারকরা আছে, আমি মানে খুবই অনেস্টলি বলতেছি, তারা খুবই কাজ করার চেষ্টা করে। আপনার অবকাঠামোর বিষয় আছে। আপনি শুধু বিচারক নিয়োগ দিলেন, বিচারককে আপনি বসার জায়গা দিতে পারলেন না। আপনি বিচারককে স্টেনোগ্রাফার দিতে পারলেন না, তাকে আপনি পেশকার দিতে পারলেন না। আপনি তার কাছ থেকে আউটপুটটা পাবেন না। ইম্পোর্টেন্ট যেটা বিষয় থাকে, শুধু প্রফেশনটাকে তো ইনক্লুড করে হচ্ছে আপনার ম্যানার, আপনার তারপরে আপনার অ্যাপ্রোচ, আপনি কতটুকু পড়াশোনা করেন, আপনার মানে ওভারঅল আপনার ড্রাফটিং, ওভারঅল সবকিছু মিলে তো আপনাকে প্রফেশনাল স্কিল থাকতে হবে। আপনি কিভাবে আদালতের সামনে অ্যাপ্রোচ করবেন, আপনি যদি এটা না জানেন, তাইলে কিন্তু আপনি আইন খুব ভালো জানেন, কিন্তু আপনি অ্যাপ্রোচটা জানেন না। আপনি আদালতকে কিভাবে মেনশন করবেন এটা জানেন না। সেক্ষেত্রে আপনি খুব মানে খুব সাকসেসফুল হবেন বলে আমি মনে করি না। আজ আমরা কথা বলবো আমাদের বর্তমানে বার অ্যাসোসিয়েশনগুলো যেগুলো আছে বাংলাদেশে, সকল বার অ্যাসোসিয়েশনের সর্বকনিষ্ঠ যে সেক্রেটারি আছে জামালপুর বারে, এবং তিনি আছেন ২৫-২৬ সেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত আছেন। তিনি যদিও এর আগে দুবার অডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো তার কাছ থেকে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান, আমরা আজকে তার সাথে কথা বলবো। তার সাথে কথা বলে আমরা জানবো এত অল্প সময়ে, এত অল্প বয়সে তিনি এই পজিশনটা কিভাবে হোল্ড করছেন, কিভাবে তার দায়িত্ব পালন করছেন, সেই সাথে তার পেশাগত যে জায়গাটা রয়েছে অ্যাডভোকেসি, সেই প্র্যাকটিসটা তিনি কিভাবে মানে পরিপূর্ণ করে চলেছেন, সেই জায়গাটা নিয়েও আমরা কথা বলবো। পুরো ব্যাপারটা দেখতে অবশ্যই সাথে থাকবেন, তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন।
জনাব রিশাদ রেজওয়ান। আপনি বর্তমানে জামালপুর বার অ্যাসোসিয়েশনের 25-26 সেশনে আপনি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এই জায়গাটা আমরা একটু পরে আসি, আমরা একটু শুরুর দিকে যাই। আপনি যখন প্রথম এনরোলড হলেন বার কাউন্সিলে, এটা কত সালে ছিল? আমি এনরোল হয়েছে 2014 সালে এবং আমি নিয়মিত প্র্যাকটিস শুরু করি হচ্ছে 2015 জানুয়ারি থেকে আমার প্র্যাকটিস আমি কারণ নিয়মিত আপনারা করি। 14 সালে আমারও এনরোল, সো 14 সালে তো হচ্ছে অক্টোবরের দিকে হ্যাঁ, হচ্ছে অক্টোবরে আমাদের এনরোল। 18 তারিখে 18 18 তারিখে তারিখে আমাদের রেজাল্ট হয়েছিল। এক্স্যাক্টলি। আচ্ছা, 15তে আপনি যখন গেলেন, আপনি কোর্ট বারান্দায় হাঁটলেন এবং এজলাসে ঢুকলেন। একটা ডায়াসে দাঁড়ানোর পরে তো হচ্ছে একটা ভীতি কাজ করেছে। প্রথম শুনানিটা বা প্রথম হিয়ারিংটা আপনার ওই সময়ের স্মৃতি কি মনে আছে? আমি ১ম শুনানিটা আমি খুবই নার্ভাস ছিলাম। একটা টাইম পিটিশন হুম, ছিল। হুম। আমি টাইম পিটিশন বলার সময় আমি আসলে আমাদের বিজ্ঞ আদালতের দিকে তাকাতে পারছিলাম না। আমি ভেন্টিলেটরের দিকে তাকিয়ে শুনানি করতেছিলাম এবং আমাদের যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন, উনি আসলে বিষয়টা খেয়াল করছেন এবং উনি আমার সাথে কথা বলে আমাকে অনেক ইজি হইতে সাহায্য করেছেন। সাহায্য করেছিল। এটা আমার খুবই মনে রাখার মতো একটা বিষয় ছিল। আচ্ছা, ওটা কি মামলা ছিল সেটা আমি মনে আছে? আ এটা মনে নেই। এটা আমি রিকগনাইজ করতে পারছি না। কিন্তু একটা টাইম পিটিশন বলার জন্য গিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, টাইম পিটিশন দিয়েই তো আমাদের শুরুটা হয়। কারণ এটা একটা সহজ একটা জায়গা থাকে। কিন্তু ওটা বলতে গেলেই অনেক সময় আমাদের গলা শুকিয়ে যায়। শুকিয়ে খুব যায়। স্বাভাবিক ব্যাপার। এত মানুষের মাঝে দাঁড়িয়ে একজনকে কনসেনট্রেট করে কথা বলাটা এটা খুব টাফ একটা টাফ একটা জব। বিষয় ছিল। আপনি ১০ বছর ৪ মাস, আমি যদি ভুল না করি, আপনার হ্যাঁ। প্র্যাকটিসের ১০ বছর ৪ মাস হবার পরে আপনি এসে জামালপুর জেলা বারের সেক্রেটারি হলেন। তার আগে আপনি পরপর ২ বার ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের ট্রেজারার না ঠিক অডিটর। আমাদের অডিটর। অডিটর আচ্ছা, আচ্ছা, ছিলাম আচ্ছা। আমি। ২ বার অডিটর ছিলাম। অডিটর হিসেবে। ২০২১-২২ এ এবং ২২-২৩ এ অডিটর ছিলাম আমি। অডিটর ছিলেন। তো যদ্দূর আমার জানা মতে, বা আমি এটা ভুল হতে পারে, হওয়ার সম্ভাবনা খুব কম, খুব ক্ষীণ, যে আপনি সম্ভবত আমাদের পুরো বাংলাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ সেক্রেটারি হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, আমিও আসলে এইভাবেই জানি যে আমি এখন সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি জামালপুর বার সমিতিতে। এটা একটা অসাধারণ বিষয়। এটা একটা অসাধারণ অনুভূতি। আপনার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার, কারণ খুব স্বাভাবিক একটা বার, সেটা জেলা বার সামলানো এটা চারটিখানি ব্যাপার না। অবস্ট্যাকল কি ফেস করছেন, বা কোন জিনিসগুলো মনে হয়েছে যে এটা করতে গিয়ে আপনাকে বেগ পেতে হচ্ছে? যদিও আপনি বারে এর আগে অডিটর হিসেবে যেহেতু দায়িত্ব পালন করে এসছেন, কিছুটা তো আপনি ভেতরের অনেক কিছুই আপনি জানেন, আপনার একটা প্র্যাকটিস ছিল। বাট তারপরেও সেক্রেটারি, এবং সম্প্রতি আপনার বারের প্রেসিডেন্ট মারা গিয়েছেন। আ তো তার দায়িত্বটাও আপনি, এবং টোটাল ব্যাপারগুলো, এই ভ্যাকেট যে জায়গাটা, সেটার দায়িত্বটাও তিনি অনেকদিন অসুস্থ ছিলেন আমরা যতদূর জানি। তো এই ব্যাপারগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করছেন? আ এটা আসলে বিষয়টা আমি এভাবে দেখি যে আপনি হয়তো জেনে থাকবেন যে আমার আব্বা হচ্ছে জামালপুরের সবচেয়ে সিনিয়র লইয়ার। তো উনি তার নামটা কাইন্ডলি। উনার নাম হচ্ছে অ্যাডভোকেট নওয়াব আলী। উনার প্র্যাকটিস হচ্ছে ৫৪ বছর। উনি এখনো খুব এখনো প্র্যাকটিস করে উনি। তো আমাকে এই আমার মূল সহায়তার জায়গাটা হচ্ছে আমার আব্বা। উনি আমাকে শুধু প্র্যাকটিসেই হেল্প করেন না, প্র্যাকটিসের ক্ষেত্রের বাইরে এই যে বারের যে আমার হুম, হুম। কার্যক্রম, এখানেও উনি আমাকে অনেক হেল্প করেন। আমি উনার কাছ থেকে অনেক পরামর্শ পাই। উনি ইতিপূর্বে যেমন বারের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে উম আমি আসলে সবাইকে নিয়ে কাজ করতে পারি। আমার বারের আ মেম্বার আছে ৪৫০ র মতো মেম্বার আমাদের জামালপুর বারে। আমি আসলে ৪৫০ মেম্বারের নাম জানি। ৪৫০ মেম্বারের সাথে আমি কাজ করতে পারি। এর জন্য হয় কি আমি আসলে সবার কাছ থেকে খুব সাপোর্ট পাই। আমাদের সিনিয়র আইনজীবীরা বিশেষ করে আমারে খুবই সাপোর্ট করে। আ আমার দলীয় আইনজীবীরা আমাকে সাপোর্ট করে। আমাদের যিনি বর্তমান জেলা বিএনপির সেক্রেটারি আছেন, উনি একজন আইনজীবী। উনি আমাকে অনেক সহায়তা করেন। আ মামুন ভাই, উনিও আমাকে অনেক সহায়তা করেন। আমি আসলে একটা সহায়তা আমাকে এবং আমার যে এক্সিকিউটিভ কমিটি আছে, আমার এক্সিকিউটিভ কমিটির যারা আছেন, জয়েন্ট সেক্রেটারি, সহ-সভাপতি সহ যারা আছেন অডিটর, সকলেই আমাকে আসলে আমরা একটা টিম ওয়ার্ক করি এবং আমি খুব মানে এনজয় করতেছি আমার কাজটা। আমি খুব এনজয় করতেছি। ভাল লাগতেছে, বেশ ভাল লাগতেছে এবং আমি মানে খুব বেশি ডিফিকাল্টিজ এখন পর্যন্ত ফেস করি নাই। ফেস করেন নাই। ডিফিকাল্টিজ যেগুলো আসে এগুলো আমরা আসলে সবাই মিলেই ওভারকাম আসলে করি। পুরো ব্যাপারটা তো একটা টিম ওয়ার্কের ব্যাপার। আপনি যে কথাটা বললেন যে আপনার টোটাল এক্সিকিউটিভ বডি আপনাকে হচ্ছে হেল্প করছে, এবং আপনি ৪০০ জন মানুষের নাম জানা একটা বারে, এটা তো
খুব ছোটোখাটো বিষয় না। তো এটা অবশ্যই আপনাকে হেল্প করছে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এই প্রফেশনটাতে আমরা যেটা দেখি বা আমরা এখনও মিড রেঞ্জে আছি বা জুনিয়র আছি। কারণ সিনিয়র যারা আছেন যেমন আপনি আপনার বাবার কথা বললেন। স্যার ৫৪ বছর ধরে এবং তিনি প্র্যাকটিসে আছেন। এটা তো বিশাল একটা ব্যাপার। ডেফিনিটলি। আমরা এত বছর আমাদের পক্ষে প্র্যাকটিসে থাকাটা সম্ভব হবে কিনা আমরা জানি না। তো অনেক সময় দেখা যায় যে আমাদের এইজ বা বয়স একটা প্রতিবন্ধকতা তৈরি করে যে এত অল্প বয়সে এই দায়িত্বটা নিয়েছে। এ কারণে আমরা অনেক সময় সামগ্রিকভাবে হয়তোবা ব্যাপারগুলোর সাথে ইউজ টু হতে পারি না বা সারাউন্ডে যারা থাকেন তারাও ওভাবে অনেক সময় হেল্প করতে চেয়েও তাদের সাথে হয়তো বা ব্যাটে বলে মেলে না, যেটা আপনি সৌভাগ্য যে আপনি সেই ব্যাটে বলে মেলাতে পেরেছেন। এটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আপনি যেটা বললেন যে আপনার বাবার কথা, আপনার বাবা অনেক সহায়তা করে। আমাদের এই প্রফেশনে তো লিগ্যাসি মেনটেন হয় অনেক সময়। ডেফিনিটলি। তো সেই দিক থেকে আপনি সেকেন্ড জেনারেশন আপনার ফ্যামিলির। সেকেন্ড তো জেনারেশন। সেকেন্ড জেনারেশনে হিসেবে সুবিধা পেয়েছেন নিশ্চয়ই। ডেফিনিটলি সুবিধা তো অবশ্যই কি, আছে। কি? সুবিধা আছে হচ্ছে সুবিধা হচ্ছে আমি আমার বাবার ছেলে হিসেবে এটা একটা ব্র্যান্ড। আমার বাবা তো আসলে একটা ব্র্যান্ড। উনার ছেলে হিসাবে একটা আমাদের যে প্রফেশনটা এখানে সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় থাকে হচ্ছে ক্লায়েন্টের ফেইথ। যেমন আমি লেগেসির বিষয়টা যেহেতু আসছে, যেমন যে ক্লায়েন্টটা আমাদের চেম্বারে আমাদের চেম্বারে আসে, আমার আব্বার উপরে যার ফেথ আছে, ওই ক্লায়েন্টের সাথে আমার কাজ করাটা অনেক সহজ হয়েছে। এটা হচ্ছে সুবিধার জায়গা। আসলে এরকম না যে আমার আব্বা আমার লয়ার, আব্বা আমাকে কিন্তু আমাকে মানে একদম হাতে কলমে কোনো কিছু শিখায় নাই। আমার আব্বা আমাকে যেটা করছে, আমি আব্বার কাছ থেকে যেটা পাইছি সেটা হচ্ছে সে আমাকে খুব মানে তার কাছ থেকে আমি কনফিডেন্স পেয়েছি। তারপরে সে আমাকে কিছু মানে ছোট, ছোট টিপস দিয়েছে। কিন্তু এগুলো খুবই ইম্পোর্টেন্ট টিপস। আমি আব্বার কাছ থেকে খুব বেশি আইন শিখেছি বিষয়টা সেটা না। কিন্তু আব্বার কাছ থেকে আমি মানে মানে মোরাল কিছু বিষয় সে আমাকে তৈরি করে দিয়েছে। আমাকে কিছু বেসিক একজন লয়ারের বেসিক বিষয় তৈরি করে দিয়েছে। যেমন আমার আব্বা আমি যখন প্র্যাকটিস শুরু করি, উনি আমাকে খুব মানে খুব ছোট হুম, হুম। কিন্তু খুব মানে ভারী ২ টা কথা বলছিল। একটা কথা ছিল হচ্ছে কখনো ক্লায়েন্টের সাথে হুম। মিথ্যা বলা যাবে না বা তথ্য গোপন করা যাবে না ক্লায়েন্টের সাথে, এবং কখনোই কোর্টের সাথে মানে কোনো মিথ্যা বলা যাবে না বা তথ্য গোপন করে কোর্টকে মিসগাইড করা যাবে না। খুবই তো গুরুত্বপূর্ণ তো দুটো কথা। আমি যেটা বিশ্বাস করি যে একজন লয়ারের সাকসেসের পিছনে আমরা যদি যেকোনো লয়ার, যারা জুনিয়র লয়ার আছে বিশেষ করে তারা যারা এই প্রফেশনে নতুন আসছে, এই ২ টা সব মানে এই ২ টা বাক্য অনেক গুরুত্বপূর্ণ। হুম, হুম। এবং এটা আসলে তখন আমি বুঝি নাই। যখন আমারে বলছে আমি তো তখন একদম নিউ কামার। কিন্তু পরে প্র্যাকটিস করতে, করতে এইটা আমি রিয়ালাইজ করেছি যে আসলে যদি আপনি এই ২ টা এভয়েড করতে পারেন, এটা হচ্ছে আসলে আমাদের এই প্রফেশনে অ্যাজ এ অ্যাডভোকেট আপনি সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে যদি শর্টকাট বলেন, তাহলে শর্টকাট টিপস হচ্ছে এটা কখনোই ক্লায়েন্টের সাথে এবং কোর্টের সাথে মিথ্যা বলা যাবে না। কারণ হচ্ছে আপনার একজন অ্যাডভোকেটের সাকসেস নির্ভর করে হচ্ছে আপনার কাছে কি পরিমাণ ক্লায়েন্ট আসতেছে তার উপর। যদি একবার ক্লায়েন্ট আপনার উপরে ফেইথ আসে আপনার হুম, উপরে, হুম। তাহলে আপনার আসলে পিছনে তাকাইতে হবে না। এবং আপনি ক্লায়েন্টের সাথে একবার যদি মিথ্যা বলেন, কোনো কারণে যদি ক্লায়েন্টের মনে হয় যে আমার লয়ার আমার সাথে মিথ্যা বলে, তাহলে সে তো আপনার কাছে কখনো আসবেই না এবং অন্য ক্লায়েন্টও আসলে আপনার কাছে কারণ আসবে না। রেপুটেশনটা তো এভাবেই এবং ছড়ায়। এবং একইভাবে ধরেন আমাদের কোর্টে তো অনেক মামলা থাকে। একটা কোর্টে হুম, একটা আমাদের একজন মানে প্রিসাইডিং অফিসার, আমাদের একজন বিজ্ঞ জাজ অনেক মামলা করেন একই দিনে। তো হয় কি অনেক সময় যে তারা আসলে আমরা যদি লয়াররা তাদের হেল্প না করি, তাদের আসলে প্রপারলি মামলাটা মানে আদেশ দেওয়া কঠিন হয়ে যায়। তো যদি আমরা তাদের কাছ থেকে কেউ যদি তথ্য গোপন করে আদেশ নেয়, তাহলে যেটা হবে এটা খুব হায়ারে গিয়ে তো তখন এটার একটা প্রতিফলন আসবেই। পরবর্তীতে হয় কি এইটার একটা নেগেটিভ ইমপ্যাক্ট নেগেটিভ একটা থাকবে। ইমপ্যাক্ট থাকে। আপনাকে কোর্টের সাথে কোর্টের কোর্টের মানে তারপরে আপনার সম্পর্কে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে আদালতের। যে উনি আসলে সত্য বলছেন কিনা। বলে কিনা। সো এটা আসলে কোর্ট আপনাকে বিশ্বাস করে। অ্যাজ এ লয়ার আপনি কোর্টকে সঠিক সাবমিশন দেন। যেটা আপনি জানেন সেটা কোর্টকে জানান। সেক্ষেত্রে হয়তোবা অনেক সময় আপনার বিপক্ষে কিছু আদেশ যাবে। কিন্তু ওভারঅল আপনি একটা সময় খুব ভালো রিলিফ পাবেন। হ্যাঁ।
অবশ্যই। আপনি রিলিফের কথা যেহেতু আসলেন, আপনি এখন সেক্রেটারি হিসেবে আমাদের দেশের কালচারে এবং আমাদের প্র্যাকটিসের কালচারে যে ব্যাপারটা আছে, বারের সভাপতি, সেক্রেটারি বা এক্সিকিউটিভ কমিটিতে যারা থাকেন, তারা হায়ারে যায় এবং এটা জেলা বারগুলো বলি, আমাদের ঢাকা বার বলি, আমাদের এই ব্যাপারগুলো খুব প্রচলিত আছে। আপনি একদিনে কটা মামলা ডিল করেন বা কয়টা হিয়ারিংয়ে যান? আসলে এটা তো আসলে ডিপেন্ড করে হচ্ছে আমাদের ডায়েরিতে কি পরিমাণ মামলা আনুমানিক? থাকে। কারণ না, আপনি এখন অনেক ব্যস্ত না, না, একজন আমার মানুষ। ডায়েরিতে মামলা থাকে কি পরিমাণে এটা ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে যে আমরা অনেকে আমাদের এনগেজ করে। আমরা আমি এনগেজ আমি লয়ার এনগেজের হিসেবে আমি আচ্ছা, এনগেজ লয়ার হিসেবেই এনগেজ বলছিলাম। লয়ার হিসেবে আসলে তো এটা তো আসলে একেক দিন আমাদের আ এটা আসলে ডিপেন্ড করে আসলে। আপনি আমাকে একটা আনুমানিক বলেন না। না, কোনদিন হয়তো ৩ টা মামলায় যাচ্ছি, কোনদিন ৫ টা মামলায় যাচ্ছি। ওকে, এটা ডিপেন্ড করে যে কতবার এনগেজ হচ্ছি। ওকে। কোনদিন আরো বেশি থাকে কিন্তু আমরা হয়তো মানে করি না। মানে এন্টারটেইন করছেন না। এন্টারটেইন করতে পারি না। হুম। এনগেজ হই না। এরকম একটা থাকে। এখন আপনার যে একটা ডায়েরি থাকে, আপনার নিজস্ব একটা চেম্বার আছে। তো চেম্বারের ডায়েরির পাশাপাশি, ডায়েরির মামলার পাশাপাশি যখন আপনাকে এ ধরনের কোনো এনগেজ করার জন্য কোনো মামলা আসে, এই মামলার নথিগুলো কি আপনি পরিপূর্ণভাবে পড়ার সময়টা পান? মানে প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আপনি কি এটা পুরোপুরিভাবে একদম নথি সবকিছু পড়ে আপনি যাওয়ার সময়টা কি পাচ্ছেন? আ এটা আসলে আসলে আমি এটা একটু অন্যভাবে ব্যাখ্যা করতে হবে। এটার সিওর। ব্যাখ্যাটা হচ্ছে আমরা যখন কোনো মামলায় এনগেজ হই, তো আমি তো হচ্ছে খুব জিস্ট একটা পয়েন্টের উপরে আমরা কথা বলি। হুম, হুম। কিন্তু মূল ফ্যাক্টটা আসলে হয়তোবা বলে হচ্ছে যার সাথে আমি এনগেজ হয়ে গেছি, উনি ফ্যাক্টটা বলে। আমরা হচ্ছে হয়তোবা ম্যাটার ইন ল বা খুবই জিস্ট পুরো একটা পয়েন্টের উপরে কথা বলি। কারণ আসলে আপনি পুরা নথিটা তো আপনি আসলে হইতে পারবেন না। অল্প সময় পড়া অল্প সময় সম্ভব আপনি না। রেডি হইতে পারবেন না। তখন আমি একটা মামলায় এনগেজ হই, যে আমাকে মানে হয়তোবা আমার কোনো জুনিয়র ফ্রেন্ড আমাকে এনগেজ করলেন। উনি আমাকে একটা ব্রিফ করে মামলাটার উপর। যে এই মামলাটা হচ্ছে এরকম। তো আমার যখন আমরা ব্রিফ করে আমি নথিটা যখন দেখি, হুম, হুম। তখন আমরা একটা মানে আমি আমার মতো করে একটা হুম, হুম। সার্টেন পয়েন্টের উপরে যে পয়েন্টের উপরে আমি আর্গিউ করব, ওই পয়েন্টটার উপরে আমি রেডি হই। তো ওকে। এইজন্য হচ্ছে কি যে হয়তো ৫ টা মামলা এনগেজ হইলো তো আমাকে পুরা ফ্যাক্টের উপরে আমি আ করি যাচ্ছি না। না। আমি আসলে যাওয়ার সুযোগ যাওয়ার হয় না আসলে। সুযোগ হয় না। আমি ওই সুযোগ হয় না। জায়গাটায় আসছিলাম। যে যাওয়ার যেহেতু সুযোগ হয় না এবং এই যে জুনিয়র যিনি নিয়ে আসলেন, অনেক সময় জুনিয়র না। অনেক সময় দেখা যায় একজন সিনিয়র বা মধ্যবয়স্ক কোনো অ্যাডভোকেটও কিন্তু অনেক সময় নিয়ে আসেন। জি। বারের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট গিয়ে হচ্ছে আমার এই মামলাটা একটু হিয়ারিং করে দিয়ে আসুক। আপনার কি কখনো মনে হয়েছে যে এই চর্চাটা, এটা কি আমাদের আইনের চর্চা হচ্ছে নাকি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হিসেবে বা কার্যনির্বাহী সদস্য হিসেবে বারের যে একটা পাওয়ারের যে একটা প্রভাব বা ক্ষমতার প্রভাব যদি আমরা বলি, এরকম কি আপনার কখনো মনে হয়েছে? চর্চাটা আসলে কিরকম হচ্ছে সামগ্রিক না, না, অর্থে এটা আপনার কি মনে হয়েছে? এটা আমি বলি। এটা হচ্ছে আমি এটা আসলে আমাদের এইভাবে বুঝতে হবে। আমরা যারা লয়ার আছি, তারা হচ্ছে খুবই মানে আমরা তো শিক্ষিত। হুম, আমাদের তো একটা নির্বাচন হয়। তো আমরা যখন ভোটটা দেই, তো আমরা ভোট দেওয়ার সময় প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত করার সময় অনেক কিছু বিবেচনা করি। তার মধ্যে একটা বিবেচনার বিষয় থাকে আমাদের যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি হবে তার প্র্যাকটিস কেমন? সে আইনজীবী কেমন? তো নরমালি আমাদের বারগুলাতে ভালো আইনজীবী যারা, তারা বারের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়। তো এখন আপনি ডেফিনিটলি একজন ভালো আইনজীবীকে এনগেজ করবেন। হুম। এনগেজ আমাদের অনেক সিনিয়র লয়াররা এনগেজ হয়। কিন্তু আপনি ভালো আইনজীবী এনগেজ করবেন। তো এইজন্য আসলে প্রেসিডেন্ট সেক্রেটারি খুব মানে অ্যাপ্রোচ করা সহজ থাকে একজন আইনজীবীর জন্য। অনেক কিছু মিলে। এর জন্য আসলে প্রেসিডেন্ট সেক্রেটারি এনগেজ হচ্ছে এবং এটা আসলে বেশি দেখা যায়। কিন্তু আসলে কিন্তু আপনি দেখেন আমি যতটুকু জানি বাংলাদেশের বারগুলোতে, বার সমিতিগুলোতে বা আপনার আমাদের সুপ্রিম কোর্ট বারই বলি, যাদের আমাদের যে বিজ্ঞ আইনজীবীবৃন্দের প্র্যাকটিস ভালো, যারা ভালো লয়ার, তারাই তো নরমালি সাথে প্রেসিডেন্ট বা সেক্রেটারি নির্বাচিত হয় বা উনারাই আসলে উনাদেরই ভোটটা দিতে মানুষ বেশি স্বচ্ছন্দ বোধ করে। না, ঠিক আছে। উনারা অবশ্যই তারা ভালো জানেন এবং তাদের প্র্যাকটিসটা অবশ্যই খুব ভালো এবং সেই সাথে আমি বলব যে তারা একটা সংগঠনকে, কারণ বার সমিতি তো একটা সংগঠন। প্রত্যেকটা বারের জন্য, বারের আইনজীবীদের জন্য একটা সংগঠন। এটাকে পরিচালনা করার দায়িত্ব এটা যার তার কাঁধে তুলে দেওয়া যায় না। অবশ্যই তারা অনেক যোগ্য
কিন্তু সেই জায়গা থেকে এটা আমাদের অনেক জুনিয়রদের একটা মানে জুনিয়র বলবো বা সাধারণ আইনজীবীদের অনেক সময় দেখা যায় যে সেক্রেটারি যাচ্ছেন, সেক্রেটারি সাহেব আসছে, তার মামলাটা আগে তুলে দেওয়া হচ্ছে। মানে এই যে প্র্যাকটিসটা এই জায়গাগুলো থেকে বোধহয় এই এবং এই চর্চাটা বোধহয় মানে কেন বললাম ক্ষমতার প্রভাবটা? কারণ একজন ক্লায়েন্ট এসেও কিন্তু একজন ক্লায়েন্ট কিন্তু জানে না যে আমাদের বারের সেক্রেটারি এবং প্রেসিডেন্টের দায়িত্ব কি। ক্লায়েন্ট এসে বলছে সেক্রেটারি সাহেবকে আনেন, প্রেসিডেন্ট সাহেবকে আনেন বা ট্রেজারার সাহেবকে আনেন বা অডিটর সাহেবকে মানে কমিটির কাউকে আনেন। এই যে একটা চলটা চলে এসছে বা প্রথাটা চলে এসছে, সেই জায়গা থেকে আমার বলা যে আপনি এটাকে কোনভাবে মনে করেন? যাই হোক আপনি যেটা বলেছেন সেটা তো ডেফিনিটলি যে অবশ্যই তারা অনেক ভালো প্র্যাকটিস করেন বিধায় আ আইনজীবীরা তাদেরকে ভোট দিয়ে থাকেন। এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আমার আরেকটা ব্যাপার আছে। আ জুনিয়র অনেকে আসেন আপনার কাছে। আপনি তো এখন এবং আপনি অনেক ইয়াং একজন সেক্রেটারি। যারা জুনিয়ররা আসছেন, একজন জুনিয়র আপনি দেখেও তো অনেক সময় আপনার কাছে এরকম মামলা আসে না? যে যেই মামলাটা আসলো সেটা হয়তোবা জুনিয়র নিজেই গিয়ে বললে কিন্তু একদম ল পয়েন্টে তিনি বললে তিনি হয়তোবা রেমেডিটা পেয়ে যেতে পারেন। কারণ ল পয়েন্টেই তো আপনি বলবেন। আপনি কিন্তু ল পয়েন্টের না, না, বাইরে না, বলবেন না। ডেফিনিটলি। কিন্তু জুনিয়র হয়তোবা তার প্রেজেন্টেশন স্কিলটা সেভাবে ডেভেলপ হয়নি। এবং এই যে স্কিলটা ডেভেলপ হচ্ছে না, সেটা কি আপনাদের এইভাবে ছোট ছোট কিছু ম্যাটারে এভাবে যাওয়া বা এটা কি একটা অন্তরায় বলে আপনি মনে করেন? কারণ তারা তো সেই চর্চাটা করছেই না। তারা জাস্ট মাঝখানে কিন্তু একটা ভায়া হয়ে কাজ করছে। না, না, এটা হচ্ছে আমি বলি। বিষয়টা হচ্ছে অনেক সময় সাথে আরেকজন থাকলে একজন এনগেজ করে নিলে হয়তো একটা কনফিডেন্স থাকে যে আমার সাথে একজন আছে। এবং আমি একটা কথা বলি, আমাদের প্রফেশনে সবথেকে ডিফিকাল্ট যে মানে আমাদের লোয়ার কোর্টের প্র্যাকটিসে সেটা হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল হ্যান্ডেল করা। করা। যেমন আমি একজন জুনিয়র লয়ার একটা মামলায় সারেন্ডার দিয়েছেন। উনি জানে যে মামলাটায় সিডব্লিউ হবে। হুম, হুম। জামিন নামঞ্জুর হবে। হুম, হুম। এবং এটা প্রেসিডেন্ট সেক্রেটারি গেলেও জামিন নামঞ্জুরই হবে। এখন বিষয়টা হচ্ছে যখন ওই জুনিয়র লয়ার উনি দেয় সারেন্ডারটা, সিডব্লিউ হওয়ার পরে ওই ক্লায়েন্টকে সে ম্যানেজ করা তার জন্য ডিফিকাল্ট হয়। তো এই জন্য হয়তোবা উনি সাথে প্রেসিডেন্ট বা সেক্রেটারি রাখে। হুম। এটা বলার জন্য মনস্তাত্ত্বিক একটা ব্যাপার না, থাকে। এটা ক্লায়েন্টও দেখে যে হ্যাঁ, প্রেসিডেন্ট বা সেক্রেটারি সাহেবও আছে উনার সাথে। কিছু তার মানে করার তার ছিল মানে না। উনার আসলে সম্পূর্ণ উনারে আমাদের এখানে দোষারোপের ক্লায়েন্টের অনেক লয়ারদের অনেক দোষারোপ করার একটা কালচার আছে। মানে কালচার কিছু আছে। না হইলেই আমাদের ক্লায়েন্টরা লয়ারদের দোষারোপ করার একটা চেষ্টা করে। হুম, হুম। তো এখানে আসলে আমি আমি আমার কাছে কখনোই মনে হয় নাই যে বারের প্রেসিডেন্ট বা সেক্রেটারি কোর্ট থেকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি পায়। আদেশের ক্ষেত্রে। হ্যাঁ, একটা বিষয় যেটা আপনি বলছেন যে মামলাটা আগে দেওয়া। এখন আপনি দেখবেন যে যেমন ধরেন একজন প্রেসিডেন্ট সাহেবের বা একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে ২ টার সময়। তো স্বাভাবিকভাবে ঐদিন সে কোর্টে যায় যদি অ্যাপ্রোচ করে, উনি কোর্টে গেলে উনার মামলাটা তো একটু আগে দিতেই একটু পারেন। আগে দিতে কিন্তু পারেন। আসলে এর জন্য উনি আসলে কোর্ট থেকে কোনো আদেশের ক্ষেত্রে সুবিধা পাচ্ছে। আমি এর আগেও এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম। আমার আব্বা ছিলেন। আমি খুব কাছ থেকে দেখছি। আমি এখন সেক্রেটারি, আমি খুব কাছ থেকে আমি আমি নিজে ফেস করতেছি। আমার কাছে মনে হয় নাই যে আমি আসলে মানে আনডিউ কোনো ফ্যাসিলিটি আমাদের পেয়েছেন এরকম আমি মনে আমি হয়নি। আমি আসলে পেয়েছি এটা আমার কাছে কখনোই মনে হয়নি। আচ্ছা, স্কিলের ব্যাপারটাতে যেখানে আসলাম, আপনি একজন ইয়াং সেক্রেটারি হিসেবে আপনার বারে যারা আছেন, কারণ আপনি যেরকম বললেন যে আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং এর যে ব্যাপারটা, এটা যেরকম একটা ব্যাপার এবং এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। কারণ বেশ বড় একটা প্রেশার আসে। ঠিক তেমনি কিভাবে প্রেজেন্ট করতে হবে, ডায়াসে দাঁড়াতে হবে, সবকিছু মিলিয়ে যে স্কিলের যে ব্যাপারটা। কারণ আমরা দেখি সাপোজ আমরা যদি ব্যাংকের দিকে তাকাই বা কোনো কর্পোরেট জবের দিকে তাকাই, তারা কি করে? তারা হচ্ছে তাদের এমপ্লয়িদেরকে স্কিল ডেভেলপের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকে। যেটা কিন্তু আগে আমাদের বার কাউন্সিলে ছিল যে অ্যাডভোকেটদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং চলতো। অনেক দিন হয়ে গেছে যেটা বন্ধ হয়ে এটা আছে। একটা কোর্স হইতো। কোর্স হতো একটা এবং এটা খুবই বিপিসি কোর্স হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছু এরকম একটা কোর্স কিছু একটা হইতো। এটা কোর্স হতো। এটা বোধহয় ২০০৬-৭ পর্যন্ত হয়েছে এরকম হয়েছে, কিছু একটা এরপরে আর হয়নি। হয়েছে। আমরা না, 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 অ্যাডভোকেট তো হওয়ার পর হয়ই আমরা নাই। এটা তো পাইনি। ৬-৭ পর্যন্ত হ্যাঁ, হয়েছে বোধহয়। তো এটা খুব ইম্পোর্টেন্ট। তার মানে আমরা কিন্তু সেই সনদটা পেলাম, তারপর থেকে আমাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কোনো কাজ নেই। তো আপনি কি আপনার বারের যারা জুনিয়র আছে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো উদ্যোগ নিয়েছেন বা উদ্যোগ নেবার কি কোনো পরিকল্পনা আছে? আমি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে জুনিয়র জুনিয়র আইনজীবী, ইনফ্যাক্ট আমরা যারা এই প্রফেশনে আসি, আমরা কিন্তু আসলে
কোর্ট সম্পর্কে, আদালত সম্পর্কে খুব কম জেনে আসি, এবং এটা আসলে আমাদের আদালতে এসে, কোর্টে এসে প্র্যাকটিস করতে করতে জানতে হয়। এই ক্ষেত্রে আসলে সবথেকে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করে হচ্ছে আমরা জাস্ট আন্ডারে, মানে আমার যে সিনিয়র সিনিয়র। থাকে, সিনিয়র সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে তার জুনিয়রকে, তার জুনিয়রের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আসলে বার কাউন্সিলের ডেফিনেটলি একটা রোল আছে। এখন আমাদের বার কাউন্সিলে অনেকদিন থেকে এই কোর্সগুলো বন্ধ আছে। আমি জামালপুর বার অ্যাসোসিয়েশন থেকে, মানে আমি কিছুদিন আগে আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছিল। হুম হুম। আমাদের এই 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 কেয়ারটেকার গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের সরি, আন্ডারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে সিপিসি, সিআরপিসি এবং লিগ্যাল এভিডেন্স এইড রিলেটেড এভিডেন্স বাণিজ্যিক অ্যাক্টে। আদালত তো এসছে। এই অ্যামেন্ডমেন্টগুলো হওয়ার পর আমি আমার ইয়েতে বারে আমি একটা কর্মশালা করেছি, এবং যাতে এটা আসলে মানে আমরা এই বিষয়টা নতুন ঠিকমতো আইনগুলো সম্পর্কে জানতে পারি। জানতে পারে যেমন আমাদের একটা আসছে এভিডেন্স অ্যাক্টে, যে এখন সাক্ষ্য নেওয়া যায় হচ্ছে ইয়ের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। অনলাইনে ইলেকট্রনিক স্বাক্ষর বিষয় আসছে। তো এই বিষয়গুলোর জন্য আমি একটা কর্মশালা করেছিলাম, এবং খুবই মানে সবাই মোটামুটি যারা রেগুলার প্র্যাকটিস করেন সবাই পার্টিসিপেট করেছিলেন। ডেফিনেটলি এটা আমাদের আমাদের এই বিষয়টাতে খুবই কনসার্ন থাকা উচিত, এবং প্রত্যেকটা বারের আমরা যখন বাৎসরিক বাজেট করি, এই বাজেটে এই বিষয়টা আপনার অন্তর্ভুক্ত করা উচিত। অন্তর্ভুক্ত করা উচিত। আমি আমাদের লাস্ট বাজেটে এটা ছিল, আমাদের এই হুম হুম। বারে ট্রেনিংয়ের এইটা আমি অন্তর্ভুক্ত করেছিলাম। এবং আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় থাকে, শুধু প্রফেশনটাকে তো ইনক্লুড করে হচ্ছে আপনার ম্যানার, হুম, আপনার, এটাকে তারপরে আপনার অ্যাপ্রোচ, আপনি কতটুকু পড়াশোনা করেন, আপনার মানে কিন্তু ওভারঅল আপনার ড্রাফটিং, ওভারঅল সব কিছু মিলে তো আপনাকে প্রফেশনাল স্কিল থাকতে হবে। আপনি কীভাবে আদালতের সামনে অ্যাপ্রোচ করবেন, অ্যাপ্রোচ করছে। আপনি যদি এটা না জানেন, তাইলে কিন্তু আপনি আইন খুব ভালো জানেন, কিন্তু আপনার এই অ্যাপ্রোচটা জানেন না, আপনি আদালতকে কীভাবে মেনশন করবেন এটা জানেন না, সেক্ষেত্রে আপনি খুব মানে খুব সাকসেসফুল হবেন বলে আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে আসলে এই টোটাল বিষয়গুলো সব কিছুই জানতে হবে, এবং এটা আমাদের সিনিয়রদের কাছেই আসলে এখন আমরা শিখি, আমি শিখছি আমাদের সিনিয়রদের দেখে, আমাদের সিনিয়রদের অ্যাপ্রোচ, আমাদের সিনিয়রদের সাবমিশন, এইসব দেখেই আমি নিজেকে আপনি এভাবেই নিজেকে করছি। ডেভেলপ করেছেন। তবে এখন বোধহয় সময় এসছে আপনি যেরকম নতুন কিছু আইন আপ টু ডেট থাকার জন্য নতুন অধ্যাদেশগুলো বা অ্যামেন্ডগুলো হবার পরে আপনি যেরকম একটা কাজ কর্মশালা করেছেন, ঠিক তেমনি যদি কর্মশালার সাথে সাথে প্রতিটা বার তার নতুন যেই আইনজীবীরা আসেন এবং পুরাতন যারা থাকেন তাদেরকে যদি সেশন ওয়াইজ আপনি যেটা বললেন বাজেট অন্তর্ভুক্ত করে, কারণ বাজেটের একটা ব্যাপার থাকে, সেটা বোধহয় আরও বেশি ফলপ্রসূ হয়। এবং এটা যত আমাদের এটাই হয় কি, এটা যেহেতু ব্রেনের মধ্যে, ব্রেন দিয়ে তো আমরা কাজ করি, আমরা যেভাবে অ্যাপ্রোচ করি যা কিছুই করি না কেন, তো এটা অনেকটা হচ্ছে ধারালো অস্ত্রের মতো, যে যত বেশি ধার দেওয়া হবে তত বেশি এটা শানিত হবে। তো এই জিনিসটা বোধহয় আমাদের প্রত্যেকটা বার যদি অন্তর্ভুক্ত করে আসলেই ভালো হয়। আপনি যেহেতু করেছেন আশা করব আমরা জামালপুর বার থেকে আরও এই ধরনের ফ্যাসিলিটি আমরা এটা শুনলে হবে কি অন্য বারগুলোও হচ্ছে ইন্টারেস্টেড, কারণ এগুলো নিউজ হয় কিন্তু। আর আমরা যারা লিগাল এরিনার আছি আমরা তো এগুলো খোঁজ খবর রাখি। সেই জায়গা থেকে একটু বলি, কিছুদিন আগে সম্ভবত 25 সালের শেষের দিকে আপনার বারে, জামালপুর বারে প্রথম যুগ্ম দায়রা ও জেলা জজের একটা ইনসিডেন্ট হয়েছিল, তার সাথে বারের একটা ইনসিডেন্ট হয়েছিল। আপনি যদি ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করেছেন বা কি হয়েছিল, কারণ এই ধরনের ব্যাপারগুলো একটু বিব্রতকর হয়ে যায়, বাট তারপর কিভাবে হ্যান্ডেল করেছিলেন বা এই ধরনের ব্যাপারগুলোকে কিভাবে হ্যান্ডেল করে থাকেন? আচ্ছা, এটা আসলে খুবই আমাদের জন্য একটা মানে দুঃখজনক একটা ঘটনা ছিল। ঘটনাটা ছিল হচ্ছে আমাদের একটা একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ 1 আদালতের এই ঘটনাটা ঘটেছিল। উনি আমাদের একজন আইনজীবীর সাথে ঠিক মানে যে আচরণটা করেছিলেন, সেই আচরণটা একজন প্রিজাইডিং অফিসার একজন আইনজীবীর সাথে করতে পারে না। আমরা যেটা আসলে আ বিশ্বাস করি এটা করার কোনো সুযোগ নাই। তো যখন আমরা দেখছি যে বিষয়টা খুবই অপ্রীতিকর দিকে যাচ্ছে, তখন আমাদের বাধ্য হয়েছিলাম যে তার কোর্টটাকে আমরা করব না। বয়কট। আমরা একটা স্পেশাল জেনারেল মিটিং করি বার থেকে স্পেশাল জেনারেল মিটিং করে তার কোর্ট আমরা বর্জন করি। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আদালতে না হয়। না। এটা আসলে এড়ানোর জন্য আমরা ওই স্পেশাল জেনারেল মিটিং করে তার কোর্টটা বর্জন করে একটা রেজুলেশন করি, এবং অ্যাজ ইউজুয়াল আমরা অ্যাপ্রোচ করি হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয়ে, আমাদের যেখানে
কনসার্ন অথরিটিকে অ্যাপ্রোচ করি এবং পরবর্তীতে আসলে এটা নিয়ে আমরা দেখছি যে ওনারাও হয়তো আমাদের যারা কনসার্ন অথরিটি আছে ওনারাও খুবই সুন্দর করে একটা সলিউশন করেছেন। উম, যারা মানে যার কোর্টে এই ঘটনাটা ঘটেছিল উনি পরবর্তীতে জামালপুর থেকে বদলি হয়ে যায় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া, পুনরায় আর হয়নি। হ্যাঁ, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া আসলে দেখা যাচ্ছে যে একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে একজন আইনজীবীর যদি একবার মানে খুবই অপ্রীতিকর ঘটনা হয়, এটা আসলে সমাজে একটা মানে ভুল বার্তা দেয়। তা তো অবশ্যই। যে বিচার ব্যবস্থা চলছে তা নিয়ে আমাদের সাধারণ মানুষের মাঝেও অনেক ধরনের প্রশ্ন থাকে। আমরাও অনেক সময় অনেক কিছু নিয়ে একটু বিব্রতকর অবস্থায় পড়ে যাই। অনেক সময় আমাদের কাছে মনে হয় যে যে পরিমাণ আদালত আছে, কারণ মনে হয় না, এটা তো খুব স্বাভাবিক যে যে পরিমাণ আদালত আছে সেটা আমাদের জনসংখ্যার তুলনায় বা বিচার প্রার্থীর তুলনায় যথেষ্ট কম। তো এই ওভারঅল সব কিছু মিলিয়ে এবং বিচার ব্যবস্থাটা আসলে কিভাবে চলছে সেটা সামগ্রিক অর্থে আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে সঠিক পথে আগাচ্ছি? এই আপনার আপনি যে কোয়েশ্চেনটা করেছেন এটা আসলে একটু কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন। আপনি আসলে খুব সহজভাবে এটার উত্তরটা আসলে দেওয়া কঠিন। এটা আসলে একটা ব্যাখ্যামূলক উত্তর দেওয়া যেতে হুম, পারে। দেখেন বিষয়টা হচ্ছে আমাদের যে লোয়ার জুডিশিয়ারি বিশেষ করে আমাদের যে লোয়ার জুডিশিয়ারি আছে, এখানে যারা আমাদের আমি একটা এক্সাম্পল হুম, দিই। হুম। যেমন আমাদের জামালপুরে ৭ টা থানায় ৭ টা থানায় আমলি আদালত, ৭ টা থানার জন্য আমলি আদালত বা কগনিজেন্স কোর্ট আছে। তো একটা কোর্ট একটা থানায় একটা সিআর কোর্ট থাকে, একটা জিআর জিআর কোর্ট কোড থাকে। থাকে। এখন আমাদের এই মাত্র ৩ জন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন যারা এই ৭ টা থানার মানে ১৪ টা আদালতের দায়িত্ব পালন করছেন। তার মধ্যে মাঝখানে হয়তোবা ১৮ দিনের মতো ২ জন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই সকল আদালতের দায়িত্ব পালন করেছেন। আমি এই কথাটা কেন বললাম? হুম, হুম। একেকটা আদালতে মামলা থাকে ৫০ টা। তো মানুষের তো একটা লিমিটেশন আছে। আমাদের বিজ্ঞ ডেফিনিটলি। বিচারকদেরও একটা লিমিটেশন আছে। আমি আমার কাছে মনে হয় যে এই যে সিস্টেমটা, এটা আসলে আমাদের যারা কনসার্ন অথরিটি আছেন, যারা আসলে ঢাকায় থাকেন, তাদের আসলে এই বিষয়ে আসলে কোনো ধারণা নাই। ধারণা থাকলে এটা হওয়া উচিত ছিল না। আপনার আমাদের কিছুদিন আগে আমাদের জুডিশিয়ারির একটা বড় প্রমোশন হয়েছে প্রায় ৯০০ জনের। ডেফিনিটলি আমরা তাদের অভিনন্দন জানাই। কিন্তু আমাদের একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এইটা আসলে চিন্তা না করেই করা হইছে। যে এখানে যে আসলে কে সার্ভ করবে, এই জিনিসটা চিন্তা করা হয় নাই। সো জুডিশিয়ারি এমন একটা বিষয়, এখানে যদি আপনি হুটহাট সিদ্ধান্ত নেন, সবকিছু বিবেচনা না করে, সেটা আসলে আপনাদের জন্য মানে খুব ভালো রেজাল্ট আনবে না। আমি যেটা বিশ্বাস করি যে আমাদের যারা অফিসার আছে, আমাদের যারা বিজ্ঞ বিচারক আছে, তারা খুবই স্কিলড। তারা কাজ করতে চায়। এবং আমি বিশেষ করে আমাদের জুনিয়র বিচারকদের দেখছি তারা খুবই কাজ করতে চায়। কিন্তু আসলে আপনি আপনি কত কাজ করাবেন? আমাদের একটা সিভিল কোড আজকে আমাদের একটা সহকারী জজ আদালতি মানে একজন আছেন দায়িত্বে। উনি ৭ টা থানার মামলা করতেছে সিভিল কোর্টে। তো ক্লায়েন্টরা আসতেছে, আইনজীবীরা যাচ্ছে, আইনজীবীরা কথা বলার চেষ্টা করতেছে, মামলা হচ্ছে না। তো আপনি আসলে এখানে ওভারঅল আমি কি বিষয়টা হ্যাঁ, বুঝাতে হ্যাঁ, পারছি? হ্যাঁ, আমি বুঝতে সো আমি পেরেছি। এটাকে আমি এই বিষয়টা নিয়ে আমার কাছে খুবই ব্যথিত। আমার কাছে মনে হয় যে আসলে মানে এগুলা আমাদের চিন্তা করার সময় আসছে হাউ টু হ্যান্ডেল। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি একটু সহজভাবে বলি, কারণ আসলে আশা করি যে এটা যেহেতু বললাম যে এটা আসলে শুধু আমাদের আইনজীবীদের না, এটা বিচার প্রার্থী যারা থাকেন তাদেরও কিন্তু এটা একটা ব্যাপার যে এতদিন কেন সময় লাগছে, এত লম্বা ডেট কেন পড়ছে, এটাও কিন্তু তার একটা অন্যতম কারণ যে আমার একজন বিচারক একই দিনে কতটা মামলা তিনি শুনবেন, কয়টা রায় দিবেন, এটা খুবই, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা প্রত্যেকেই হিউম্যান বিং। সো তাদেরও কাজের একটা লিমিটেশন থাকবে, খুবই ডেফিনিটলি। স্বাভাবিক। এবং এটা এত সূক্ষ্ম একটা কাজ যে একটা মানুষের লাইফের অনেক কিছু ডিপেন্ড করে একটা জাজমেন্টের উপরে। এটা তো হুট করে তিনি দিতে পারেন না। তো তাকে তো কাজের লোড তিনি কতটুকু নিতে পারবেন সেটাই আপনি বলতে চাচ্ছেন যে সেই লোড অনুযায়ী আমাদের বিচারক কিন্তু অনেক কম। এটা এটা খুবই মানে একদম
সত্য কথা, এবং এটা আমরা অনেকদিন ধরে শুনছি। কিন্তু সেই অনুযায়ী কিন্তু দেখা যায় প্রতি বছর আমাদের যখন নিয়োগ হয় জুডিশিয়ারিতে ১০০ বা ১০৫, ১১০, ১১৫ এর বেশি খুব একটা নিয়োগ হয় না। ১০০ কোটা থেকে মানে ১৫০ কোটা খুব রেয়ার, খুব রেয়ার। ১৫০ করেও যদি আমাদের নিয়োগ দেওয়া হয় তাহলেও কিন্তু আমাদের এই ভ্যাকুয়ামটা মানে না, ফুলফিল হবে আপনাকে না। বলি, আপনি শুধু বিচারক নিয়োগ দিয়ে এই টোটাল বিষয়টাকে হ্যান্ডেল করতে পারবেন না। এই প্রবলেমটা সলভ করতে পারবেন না। আপনার অবকাঠামোর বিষয় আছে। আপনি শুধু বিচারক নিয়োগ দিলেন, বিচারককে আপনি বসাবো বসার জায়গা কোথায়? দিতে হ্যাঁ, পারলেন না। আপনি বিচারককে স্টেনোগ্রাফার দিতে পারলেন না, তাকে আপনি পেশকার দিতে পারলেন না। আপনি তার কাছ থেকে আউটপুটটা পাবেন না। কখনোই না। আমাদের এখানে যেটা হইছে, সেটা টোটাল সবকিছুটা আমার কাছে কেমন অপরিকল্পিত মনে হয়। আমি ভেরি সরি টু সে, হুম, হুম, হুম। আমার কাছে খুবই অপরিকল্পিত মনে হয়। আমাদের এখানে যারা বিজ্ঞ বিচারকরা আছে, আমি মানে খুবই অনেস্টলি বলতেছি, তারা খুবই কাজ করার চেষ্টা করে। কিন্তু আপনার এত লিমিটেশনের মধ্যে কাজ করে আপনার আসলে শেষ করা কঠিন। আপনি বলেন আমাদের একজন সহকারী জাজ, উনি আ হয়তোবা উনার সার্ভিসের বয়স হচ্ছে ২ বছর বা ৩ বছর আজকে। হুম, হুম। উনি টোটাল আমি বললাম না, আজকে উনি ৭ টা কোর্ট, মানে ৭ টা হ্যান্ডেল করেছেন। ৭ টা কোর্টের দায়িত্ব হচ্ছে তার কাছে। তো আপনি এখন এখানে আসলে কি আশা মানে করা কি যেতে আশা পারে? করা যায়? একজন দেখেন, আমরা আসলে যখন এটা আমাদের একটা বিষয় বুঝতে হবে। বিজ্ঞ বিচারকের সামনে আমরা ২ পক্ষের আইনজীবী কথা আমাদের বলছি। আমাদের আর্গুমেন্টটা করি। আমরা চেম্বার থেকে রেডি হয়ে আসি। আমি আমার বক্তব্য বলি। আমার আমার বিপক্ষ যে আইনজীবী থাকে উনি উনার বক্তব্য বলে। বিজ্ঞ বিচারকের কিন্তু সময় থাকে হচ্ছে খুবই কম সিদ্ধান্তে অল্প একটু পৌঁছানোর জন্য। সময় বিশেষ থাকে। করে কগনিজেন্স কোর্টগুলাতে। হুম, হুম। বিশেষ করে জামিন সংক্রান্ত ম্যাটারের ক্ষেত্রে খুবই কম সময় পায় তারা আসলে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। তো একটা কোর্টে যদি ২০০ মামলা থাকে, ৩০০ মামলা থাকে, সেক্ষেত্রে তো আসলে আপনার অনেক মানে এটা আসলে খুবই কষ্টকর সবার অমানবিক জন্যই। হয়ে বিচার যাচ্ছে প্রার্থীর জন্য, আইনজীবীর জন্য এবং বিচারকের জন্য। বিচারকের জন্য। সো আমাদের আসলে এইগুলো ভাবার সময় আসছে। আমার শুধু বিচারক নিয়োগ বা বিজ্ঞ বিচারকদের প্রমোশন দিয়ে আ মানে আমার মনে হয় না যে এই সমস্যার সমাধান হবে। এটা আসলে এই সমস্যার সমাধান করতে হইলে যারা কনসার্ন অথরিটি আছে তাদের এই আমাদের কোর্টগুলাতে আসতে হবে। আদালতে আসতে হবে। আদালতে এসে বিচার প্রার্থীর জায়গা থেকে দেখতে হবে, আইনজীবীর জায়গা থেকে দেখতে হবে। প্রিসাইসলি বলি যে বার বেঞ্চের সম্পর্কটাকে স্মুথ করার জন্য আপনারা বারের তরফ থেকে বেঞ্চের সাথে কি রেগুলার বেসিসে কমিউনিকেশন বা এই ব্যাপারগুলোকে কিভাবে এই মেকানিজমগুলো নিয়ে কাজ করেন? আমি বলি, এটা হচ্ছে আপনার আ যদি আপনি বলেন তাহলে এটা হচ্ছে ওভারঅল একটা বিচার প্রক্রিয়া, একটা টিম ওয়ার্ক। এখানে আইনজীবী, আইনজীবীর যে ক্লার্ক, ক্লায়েন্ট, পেশকার, সেরেস্তাদার এবং বিজ্ঞ বিচারক সবার ইন্ডিভিজুয়াল পার্ট প্লে আছে। তো এই ক্ষেত্রে আপনি আসলে সবাই মিলে যদি কাজটা আমরা না করি, তাহলে আপনি কখনোই ভালো একটা ফলাফল আসে না। তো আমরা আসলে যারা চাই যে আসলে মানুষ বিচার পাক, মানুষ ন্যায় বিচার পাক, তার মানে যে বেসিক্যালি আমরা যদি এইটা চাই, সেক্ষেত্রে আসলে বার আর বেঞ্চের কখনো দ্বন্দ্ব হয় না। যেটা খুবই মাঝে যেহেতু আমরা হিউম্যান বিং, অনেক সময় আমরা এক্সাইটেড হয়ে যাই, অনেক সময় আমাদের আ হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু আমরা বলে ফেলি, অনেক কিছু করে ফেলি। সেটা আসলে হয় কি? ওই যে দিন শেষে যদি আমাদের উদ্দেশ্যটা সৎ থাকে, আমরা যদি নিয়তটা আমাদের সহি থাকে, তাহলে এই বিষয়গুলো আসলে খুব সুন্দর করে হ্যান্ডেল করে ফেলা যায়। এবং আমি মনে করি না যে মানে আমাদের জামালপুর বার বারের সাথে আমাদের যে আ বেঞ্চ আছে, আমাদের খুবই সুন্দর সম্পর্ক। এবং আমরা আসলে যেকোনো সমস্যা হইলে আমি দেখছি যে আমাদের যিনি জেলা জজ মহোদয় আছেন, উনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি আমাকে বলেন, আমরা বিষয়গুলো একসাথে সলভ করি। হয় না তা না, কিন্তু আমরা আসলে সলভ করে ফেলি। জেলা জজ মহোদয় থাকে আমাদের বা আমাদের বিজ্ঞ সিজিএম মহোদয় থাকেন। আমরা সকলে মিলে আমাদের প্রেসিডেন্ট, আমাদের সিনিয়র আইনজীবীবৃন্দ। এই ক্ষেত্রে আসলে বার বেঞ্চের সম্পর্কটা স্বাভাবিক রাখার ক্ষেত্রে সিনিয়র আইনজীবীরা একটা সুন্দর রোল প্লে করে। তারা সবসময়ই দেখা যায় কি আমরা যারা জুনিয়র আছি আমরা অনেক হিট অফ দ্য মোমেন্ট এ অনেক কিছু আমরা হুম, হুম, হুম। বলে ফেলি বা করে ফেলি। কিন্তু আমাদের সিনিয়ররা আবার এটা খুব সুন্দর করে বিষয়টাকে মানে ম্যানেজ করে। কোর্টের সাথে আমাদের সম্পর্কটাকে ঠিক রাখে। তো এইটা আসলে হয় কি? সকলে মিলেই এই কাজটা করতে হয়। তা আমাদের তো অবশ্যই। এবং আমি দেখছি আসলে অভিজ্ঞতা একটা ইম্পোর্টেন্ট বিষয় থাকে। আমাদের যারা আ আমাদের জেলা জজ মহোদয়
যারা থাকেন তারা আসলে আমাদের সিনিয়রদের বারের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলে মিলে কথা বলে আমরা যে কোনো সমস্যা সমাধান করে ফেলি আসলে এটা খুব, এবং আমি জানি আমার যতটুকু মনে হয় ম্যাক্সিমাম বারের ক্ষেত্রে সেটাই হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ বারগুলো তো অনেকটা সেম ভাবেই চলে। সেম 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 ভাবে চলে। ভাবে সেম রুলস রেগুলেশন নিয়ে চলে। আপনার প্র্যাকটিসের কথা একটু চলে আসি। আপনি কোন সেক্টরটা বেশি প্রেফার করেন? সিভিল নাকি ক্রিমিনাল? সিভিল মামলার ক্ষেত্রে যেটা হয় যে আসলে অনেক মানে পড়াশোনা করার জায়গাটা অনেক বেশি থাকে। পরিশ্রম ডেফিনিটলি সিভিল মামলায় পরিশ্রম বেশি। ক্রিমিনাল ট্রায়ালের ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয় ট্রায়াল করার ক্ষেত্রে। কিন্তু আমি সিভিল করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। স্বাচ্ছন্দ্য বোধ না, আনন্দ পাই। কিন্তু আমি ক্রিমিনাল মামলার মধ্যে যে আনন্দ নাই বা আনন্দ পাই না সেটা না। তো ওইটা একটু বেশি আমি প্রেফার করি। আপনার বাবা যিনি আছেন, স্যার তো সিভিল প্র্যাকটিশনার ছিলেন নাকি ক্রিমিনাল না, ছিলেন? আমরা আসলে আমাদের চেম্বারে আসলে বোথ সিভিল বোথ সাইড। ক্রিমিনাল বোথ প্র্যাকটিস হয়। আমার আব্বা তো ৮১ বা ৮২ সালে জামালপুরে পিপি ছিলেন। আচ্ছা, আচ্ছা। জামালপুর, শেরপুর ২ জেলার পিপি ছিলেন। এবং আমরা প্রচুর মার্ডার কেস ট্রায়াল করি আমরা। প্রচুর মার্ডার কেস ট্রায়াল হয় আমাদের চেম্বারে। আমি নিজেও করি। মানে ট্রায়াল করার ক্ষেত্রে অ্যা ক্রিমিনাল ট্রায়ালও ক্রিমিনালটা খুব ক্রিমিনাল এনজয় ট্রায়ালটাও করেন। হ্যাঁ, এনজয় করার মতো। আর ওভারঅল সিভিল মামলার মধ্যে একটা আনন্দ আছে। আচ্ছা। আ আপনি ১ম এ শুরু করেছেন কোন সাইড দিয়ে? সিভিল দিয়ে নাকি ক্রিমিনাল দিয়ে? আমি একসাথেই মানে একসাথেই করেছেন। একসাথেই আমার আমি আপনার ২ টি মতো করেছি। যারা আপনি তো মানে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি মোটামুটি ভালো একটা স্কিল গেইন করেছেন। এবং আমরা অনেক সময় অনেক জাজদের কাছেও আপনার প্রশংসা শুনি। যারা যে সকল স্যাররা এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন বা আমাদের স্যাররা যারা জুডিশিয়ারিতে পরবর্তী এসছেন, তাদের কাছ থেকে অনেক সময় অনেক প্রশংসা শুনে থাকি। তো যারা জুনিয়ররা আছেন, আপনি তাদেরকে কিভাবে গাইড করবেন যে আ কারণ আপনি একটা চেম্বার পেয়েছিলেন। আপনি চেম্বারে যে মামলাগুলো ছিল এবং কিছুটা হলেও তো সেকেন্ড জেনারেশন হিসেবে ডেফিনিটলি আমি একটা একটা ডেফিনিটলি একটা আপনি তো একটা সুবিধা ছিল। অ্যাডভান্টেজ পেয়েছেন। আচ্ছা, আমি আপনার একটা ব্যাপারে জানতাম যে আপনি বোধহয় চেয়ার টেবিল পেয়েছিলেন অনেক না, পরে। এরকম কি বিষয়টা কিছু আছে। ছিল? না, আমার হচ্ছে চেম্বার ছিল। চেম্বারে অনেক মামলা ছিল। হুম, হুম। কিন্তু আমার বসার জন্য চেম্বারে কোনো চেয়ার টেবিল ছিল না। ওকে। সো আমাকে যেটা করতে হইতো অন্যান্য জুনিয়ররা আ মানে আমার আব্বার অন্য জুনিয়রদের জন্য যে সিস্টেম ছিল, আমার ওই সিস্টেম ছিল। আমি যখন ২০১৫ তে প্র্যাকটিস শুরু করি, তখন আব্বা আমাকে প্রতিদিন ৳৩০০ দিতেন। ২০০০ এর পরের বছর এটা প্রমোশন হইলো। প্রমোশন হয়ে ৳৫০০ হইছে। আচ্ছা। তারপরের বছর প্রমোশন হয়ে ৳১,০০০ হইছে। এবং কখনোই আমি যেদিন কোর্টে কাজ করতাম না, চেম্বারে কাজ করতাম না, সেদিন আমি আমার পেমেন্ট পাইতাম না। এটা কখনোই দেয় নাই। এবং যেমন আব্বার আমার থেকে প্র্যাকটিসের সিনিয়র, হুম, হুম। আমার আব্বার যে জুনিয়র চেম্বারে আমাদের সাথে আমরা কাজ করতাম, উনার একটা বসার চেয়ার থাকতো। কিন্তু আমার চেয়ার পাইছি আমি বসার জন্য চেম্বারে, মানে ডেডিকেটেডলি চেয়ার টেবিল পাইছি হচ্ছে আমি আইনজীবী হওয়ার ৫ বছর পরে বা ৬ বছরের সময় পাইছি। তো বিষয়টা হচ্ছে আমি আমার সব পেয়েছি, কিন্তু আসলে আমি কিন্তু একদম অর্ডিনারি জুনিয়রদের মতো। আমাকে কাজ করতে হইছে। এবং এইটা আসলে আমি আমার আব্বার কাছে সবথেকে বেশি কৃতজ্ঞ হচ্ছে এই কারণে। যে এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করছে। মানে মানে লেগেসিটা আপনি ধরে রেখেছেন, বাট আপনাকে আগে স্কিলড হতে এইটা হয়েছে। আমাকে অনেক বেশি হেল্প আগে করছে। আপনাকে সেই জায়গায় আসতে হয়েছে। তারপরে আপনি মানে আপনি অ্যাচিভ করেছেন, আপনি গেইন এবং করেছেন। আমি একটা আমার খুব মনে আছে, যেমন আমি যখন ২০১৫ সালে কখনো নতুন মানে কোনো মামলা ড্রাফট করি। ড্রাফট করার পরে আব্বা সরাসরি আমার মামলা দেখতেন না। আব্বা আমাদের চেম্বারে আমার মানে আরেকজন আব্বার জুনিয়র ছিল, উনি আমার সিনিয়র। আপনার সিনিয়র। উনার এই আগে চেক করাইতো। চেক করার পরে আব্বা আমার মানে ওইটা চেক করার পর ওইটা প্রিন্ট হয়ে আসার পরে আব্বা ড্রাফট দেখতেন। সো আমি আসলে যে অ্যাটমসফিয়ার পেয়েছি আমার চেম্বারে, যে আমি এটার জন্য আসলে আমি আব্বার কাছে অনেক মানে কৃতজ্ঞ যে আমি এইটার মধ্যে না আসলে হয়তোবা আমি নিজের স্কিলটাকে ডেভেলপ করতে ডেভেলপ পারতাম করতে না। এটা পারতেন না। আমাকে খুব হেল্প করছে। আর জুনিয়র আইনজীবীদের জন্য আমার যেটা মানে পরামর্শ সেটা হচ্ছে ২ টা বিষয়ে কনফার্ম থাকতে হবে। একটা হচ্ছে কোর্টকে রেসপেক্ট করতে হবে এবং এই বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ থাকা যাবে না। আপনি মানে অনেক আইনজীবীর মধ্যে, অনেক জুনিয়র আইনজীবীর মধ্যে একটা ড্যাম কেয়ার ভাব থাকে। এই জিনিসটা খুবই খারাপ। কোর্টকে প্রচণ্ড রেসপেক্ট করতে হবে। কোর্ট কিন্তু কোনো ব্যক্তি না। সে একটা ইনস্টিটিউট। হুম, হুম। আদালতকে রেসপেক্ট করতে হবে। 2nd বিষয় হচ্ছে আদালতে যখন যাবেন,
তখন তাকে জানতে হবে সে কেন ওই আদালতে গেছে, তার মামলাটাকে তার রেডি হয়ে যেতে হবে। সে যদি তার মামলা রেডি না হয়, সে যদি তার মামলা সম্পর্কে না জানে, দেখেন আমরা লোয়ার কোর্টে কি হয়, কেন আপনার কাছে কেন ক্লায়েন্ট আসবে, লোয়ার কোর্টে অনেক ক্লায়েন্ট থাকে এজ দ্য রুমে, হুম 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 এজ দ্য অনেক ক্লায়েন্ট থাকে, অনেক মামলা। তো আপনি একটা মামলায় সাবমিশন যখন শুনবে, আরেকজন নতুন ক্লায়েন্ট আপনার ওই সাবমিশন শুনিয়ে আসবে, এবং একটা লম্বা সময়। আমার কাছে খুব ভালো লাগে, আমি যেদিন আর্গুমেন্ট করতাম, ওই দিন আমি আর্গুমেন্ট করার মানে খুব প্রিপারেশন নিয়ে যখন আর্গুমেন্ট করতাম, আর্গুমেন্ট শেষ হওয়ার পরে মিনিমাম ২ জন বা ৩ জন নতুন ক্লায়েন্ট আসতো আমার কাছে ওই আর্গুমেন্ট শুনে। সো আপনি যদি রেডি হয়ে যান, বেশি না, আপনি তো এটা হলো কি, আপনি ৫টা মামলা আপনি রেডি হয়ে খুব সুন্দর হেয়ারিং করেন, খুব সুন্দর আর্গুমেন্ট করেন, দেখবেন আপনার ওই ৫টা মামলা আপনাকে মিনিমাম ৫০টা মামলা দিবে। সো জুনিয়র লয়ারদের কাছে যে করা উচিত সেটা হচ্ছে তাদের খুবই মানে রেডি হয়ে মামলা করতে হবে। কি মামলা করতেছে তাকে জানতে হবে। তাকে বুঝতে হবে যে আদালত আহ, তাকে কি কি প্রশ্ন করতে পারে, এইটার জন্য তাকে রেডি হয়ে যেতে হবে, এবং আদালতের প্রতি প্রচণ্ড বিনয়ী হইতে হবে, আদালতকে অনেক সম্মান করতে হবে। তা তো এটা অবশ্যই হচ্ছে একটা বেসিক বিষয়, এটা আমাদের আসলে ফলো করা ফলো উচিত। করা উচিত। আপনি আপনার আহ, নিজের প্রথম মামলা পেয়েছেন কতদিন পরে? আমি বোধহয় মানে প্র্যাকটিসে আসার জানি না, একটা যৌতুকের মামলা পেয়েছিলাম প্রায় তাও ৮ মাস বা ১ বছর পরে। মানে না, আপনি আমার এই কারণে জিজ্ঞেস করলাম, কারণ জুনিয়রদের কাছে মামলা আসাটাও, জুনিয়র যে ওভাবে প্রিপেয়ার হয়ে যাবে, মামলা আসাটা অনেক বড় একটা না, চ্যালেঞ্জ। শোনেন, জুনিয়রও তো সিনিয়রদের কাজ করবে, হুম হুম। সিনিয়রদের কাজটা জুনিয়রদের খুব সিনসিয়ারলি করতে হবে। আপনি যেটা বললেন যে সিনিয়রের কাছ থেকে, সিনিয়র কাজটা হচ্ছে জুনিয়রকে খুব মনোযোগ দিয়ে করতে হবে, এবং সিনিয়রের পরামর্শগুলো খুব মনোযোগ দিয়ে নিতে হবে, অবশ্যই নিতে হবে। কিন্তু আপনার কি এটা মনে হয় না যে ব্যাপারটা সম্পূর্ণ ভাইস ভার্সা, যে একজন সিনিয়রকে, এবং এটা সবার আগে জরুরি, যে একজন সিনিয়র তার জুনিয়রকে কীভাবে মেন্টরিং করছেন, কারণ একদম ফার্স্ট গ্রুমিং সেশনগুলো এটা খুবই ইম্পর্ট্যান্ট। গ্রুমিংয়ের যে সময়গুলো থাকে, মেন্টরিংয়ের যে সময়গুলো থাকে, একটা জুনিয়রকে যদি প্রথমে গ্রুমিংটা সুন্দরভাবে করা যায়, সেটা বোধহয় জুনিয়রের জন্য খুব বেশি ইফেক্টফুল হয়। আপনার কি মনে হয় যে আসলে সেই জায়গাটাতে আমাদের আসলে কি অবস্থা? আমি আসলে কি বিষয়টা হচ্ছে, দেখেন, একজন সিনিয়রের জন্য মানে আপনি যে টার্মটা ইউজ করলেন মেন্টরিং, এটা আসলে খুবই মানে এটা আসলে একদম এটা এটা করা কঠিন, করা কঠিন ইন কেন? দ্য সেন্স, এটা আসলে দেখেন একজন সিনিয়রের যে কাজ, অনেক হুম কাজ থাকে। হুম জুনিয়রকে কি করতে হবে, জুনিয়রকে সিনিয়রকে দেখে শিখতে হবে। হুম হ্যাঁ, সিনিয়র যেটা করবে, জুনিয়রের যে ভুলগুলো হচ্ছে, আপনাকে আসলে এর তো আসলে ক্লাসের মধ্যে শেখানো যাবে না। হুম হুম। জুনিয়রের যে ভুলগুলো হচ্ছে সেগুলো ছোট ছোট ভুলগুলোকে মানে শুধরানো। না, সেগুলোই তো। এটা হ্যাঁ, এটা কিন্তু আপনার ক্লাসের মতো হবে না, এটা আসলে এই ভুলগুলো না, না, যখন না, ডেফিনিটলি। এই ভুলগুলো যখন আমি একটু জুনিয়র, ডিসএগ্রি করি হ্যাঁ, এখানে রিশাদ। সেটা হচ্ছে যে ডেফিনিটলি এটা ক্লাসের মতো হবে না। যেমন আপনার বাবা আপনাকে মেন্টরিংটা কি? আমাদের সেক্টরে মেন্টরিংটা তো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে হয়। আপনার বাবা যেরকম আপনার ড্রাফটিংটা কেটেছেন, ওটাকে এডিট করেছেন, ওটা কোথায় ভুল হয়েছে সেটা ধরেছেন। আপনার বাবার পরে যিনি জুনিয়র হিসেবে আপনার সিনিয়র হিসেবে ছিলেন, সেই স্যার আপনারটা আগে দেখেছেন, প্রুফ করেছেন যে হ্যাঁ ঠিক আছে কিনা। এইটাই তো আমাদের সেক্টরের মেন্টরিং। এখন সেই জায়গাগুলো যদি আমাদেরকে শেখানো না হয়। না, এটা তো শিখায় আমাদের, হুম আমাদের হুম হুম সিনিয়ররা এগুলো শিখায়, আমাদের সিনিয়রদের কাছ থেকে আমরা এগুলো শিখি। আমরা সিনিয়র কাছ থেকে আমরা ওভারঅল আসলে এই প্র্যাকটিসটা কিন্তু খুব সিনিয়র বেসড, সিনিয়রের কাছ থেকে না শিখলে আপনি কোথাও শিখতে কোথাও পারবেন না। শিখতে পারবে না। এবং আমার মানে আমি যেমন বলি, আমার যারা জুনিয়র আছে তাদের তো আমি খুবই মানে তাদের সাথে যখন আমি কাজ করি, আমরা যখন মামলা রেডি হই, তখন আমরা খুব মজা করে রেডি হই। যেমন হচ্ছে আমার কোনো জুনিয়র একটা আমি মামলা রেডি হব, কালকে একটা মামলা হয়তো বা কালকে একটা মামলা শুনানি আছে, আমি আজকে রাতে রেডি হচ্ছি, আমরা একসাথে বসে বা ওই আমাকে আমি একটা ডেডিকেটেড একজন জুনিয়রকে বললাম এইটা আমাকে একটু বের করে দাও। তো আমরা আসলে গল্প করতে করতে রেডি হচ্ছি, বা হয়তো আমার জুনিয়র আর আমি একসাথে যখন শুনানি করতে গেছি, সে আগে শুনানি করছে, এরপরে আমি তারপরে শুনানি করতেছি, পরে এসে আমি ওরা বলি যে হ্যাঁ তুমি শুনানি করার সময় ওই জায়গাটায় তোমার একটু ভুল হয়েছে। হুম হুম। তবে আমার সেই ক্ষেত্রে যেটা হয় যে আমার যে জুনিয়র আছে তারা কিন্তু খুবই স্বাধীন। মাঝে মাঝে এমন হয় যে দেখা গেছে যে আমি একটা মামলায় এঙ্গেজ হয়ে গেছি এক পক্ষে, আমার যে জুনিয়র যে আমার সাথে আমার চেম্বারে কাজ করে, ওই আরেকটা মামলায় এঙ্গেজ হয়ে গেছে আরেক পক্ষে, মানে আমরা যখন এঙ্গেজ হই অন্য লয়ারের মামলাতে, এরকমও হয়। ইন্টারেস্টিং। এটা কিন্তু খুব মজার বিষয়, এবার এইটা হচ্ছে একটা সিনিয়রের
মানে আমার খুব ভালো লাগার বিষয় থাকে যে আমার জুনিয়র, আমি একটা মামলায় এঙ্গেজ হইছি, একজন আইনজীবী আমাকে এঙ্গেজ হুম, করছেন, হুম। আরেকজন আইনজীবী আমার জুনিয়রকে এঙ্গেজ করছেন এবং আমরা কোর্টে যে দুজনের সাথে আর্গু আর করছেন। এটা আমি খুবই এনজয় করি এবং আমার জুনিয়র যদি সেক্ষেত্রে ভালো করে এটা আমার খুব ভালো লাগে। আমি খুব মানে এটা খুবই আনন্দের বিষয় থাকে এবং আমার ধারণা বাংলাদেশের সকল সিনিয়রের কাছেই আসলে দেখেন জুনিয়ররা তো আসলে আমরা পরিবারের সাথে যতটা না সময় থাকি, আমাদের চেম্বারে থেকে বেশি সময় থাকি। আমরা অনেক বেশি মানে আমাদের টাইনেসটা অনেক বেশি হয়। ইন্টিমেসিটা অনেক বেশি অনেক হয়। বেশি থাকে। হুম, পরিশ্রম করাবে, তত বেশি তারা তত কাজ বেশি শিখবে। কাজ শিখবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা কিছুদিন আগে আবার একটু আমাদের প্রফেশনের মধ্যে প্রফেশনের যে প্রাতিষ্ঠানিক যে ব্যাপারগুলো সেগুলোতে চলে আসি। কিছুদিন আগে আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপিত হলো। তো এটা তো আমাদের বিচার বিভাগ এবং শাসন বিভাগ এই দুটো পৃথকীকরণের যে ব্যাপারটা সেখান থেকে এটার একটা ফল আমরা পেলাম। আপনার কি মনে হয় যে বিচার বিভাগটা শাসন বিভাগের প্রভাব মুক্ত হতে পেরেছে বা পারছে কিনা, বা সেই পাড়ার ট্রেনে কি আমরা চড়েছি, বা আদেও কি মনে হচ্ছে বাস্তবিক অর্থে, কারণ আমরা তো এই বিচার বিভাগের ভেতরে কাজ করছি। দেখেন খুবই দুঃখজনক একটা সত্য বলি। সেটা হচ্ছে আমরা সবাই চাই বিচার বিভাগ স্বাধীন হোক। বাংলাদেশে তো এখন কোনো ইনস্টিটিউট নাই। সব ইনস্টিটিউট তো অলমোস্ট মানুষের ধ্বংসের মতো হয়ে গেছে। কেউ বাংলাদেশের মানুষজন পুলিশকে ভয় পাচ্ছে না। বাংলাদেশের মানুষকে আর্মিকে ভয় পাচ্ছে না। মানে এটা একটা হযবরল অবস্থা এখন বাংলাদেশে। যা একটু ভয় আছে সেটা হচ্ছে আমাদের আদালতের প্রতি। যা একটু শ্রদ্ধা আছে মানুষের, সেটা হচ্ছে আদালতের প্রতি। এখন আমাদের কি চেষ্টা করতে হবে? এই ভয়টা যদি, এই শ্রদ্ধাটা যদি শেষ হয়ে যায়, তাহলে দেশের কোনো অস্তিত্ব থাকবে না। তো আমাদের যারা শাসন বিভাগ যারা আছেন, তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। এটা আসলে সবার জন্য, এটা আমাদের দেশের জন্য, এটা খুব জরুরি সুপ্রিমেসি অফ জুডিশিয়ারিটাকে এনশিওর করা। এখন যারা আজকে আমাদের শাসন বিভাগে আছে, তারা যদি চেয়ারে বসে জুডিশিয়ারির বিষয়ে মানে অবিবেচকের মতো কথা বলে, সেটা আসলে আমার হৃদয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়। আমি এটা মানতেই পারি না। আমি কিছুদিন আগে দেখলাম আমাদের একজন মানে খুবই দায়িত্বশীল একজন ব্যক্তি, আমাদের বিজ্ঞ বিচারকরা কি আদেশ দেয়, সেই আদেশের বিষয়ে আম সাংবাদিকদের বলতেছে, মানে সেই আদেশের বিষয়ে সে প্রশ্ন করছে এবং মানে সাংবাদিকদের বলতেছে যে, "এই আদেশ ঠিক হয় নাই, অমুক হইছে, তমুক হইছে।" এইটাতে আমি খুবই মানে হতভম্ব হয়ে গেছি যে, মানে একজন দায়িত্বশীল ব্যক্তি কিভাবে বিচার বিভাগের বিষয়ে, একটা আদালতের সিদ্ধান্তের বিষয়ে আ মানে পাবলিকলি কথা বলে এবং এইটা যদি করেন, আপনি করতে পারেন। এখন উনি করতে পারে। করলে কি হবে? আল্টিমেটলি বাংলাদেশের জন্য ক্ষতি হবে। আল্টিমেটলি বিচার বিভাগের জন্য ক্ষতি হবে। আপনি কালকে মানুষের ভয় ভেঙে যাক বিচারপতি বিভাগের প্রতি। দেশে চুরি, ছিনতাই, রাহাজানি, রেপ কোনো কিছুই বন্ধ করতে পারবেন না। আদালতের উম আদালত রেপের মামলায় জামিন দেয় না। এটা মানুষ জানে। এই ভয় থেকে মানুষ ওই অন্যায়টা কম করে। আদালত এই একটা চুরি করলে, একটা ছিনতাই করলে জামিন দিচ্ছে না। ওর সাজা এনশিওর করতেছে। এর জন্য মানুষ ওই ভয়, ওই শ্রদ্ধার জায়গা, ওই ভয়ের জায়গা থেকে অন্যায়, অপরাধ কম করে। কম কম। তো আপনি যদি একটা দায়িত্বশীল জায়গায় থেকে আদালতের আদেশ সম্পর্কে বলেন এবং এটাকে যদি আপনি একটা খুবই মানে হালকা করে দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার সুপ্রিমেসি সুপ্রিমেসি অফ জুডিশিয়ারিটা এনশিওর হবে না। এইটা আমাদের এনশিওর করতে হবে। এটা শুধু বিচারকদের জন্য, আদালত, আমার এটা এটা পুরো হচ্ছে দেশের জন্য। পুরো দেশের জন্য করতে হবে। সো আমি যেটা বলি কি, আমাদের দায়িত্বশীল পদে যারা আছে, শাসন যারা শাসন বিভাগে আমাদের এক্সিকিউটিভ ইয়েতে যারা আছেন, তাদেরকে সবচেয়ে ১ম এ ট্রেন করতে হবে। তাদের নিজেদের ট্রেন আপ হইতে হবে। যে কিভাবে বিচার বিভাগ সম্পর্কে কথা বলতে কথা হবে। বলতে হবে। এটা যদি তারা না শিখে, এটা যদি তারা না করতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ রীতিমতো অন্ধকার। আমাদের আমরা যে দল করি, আমাদের যে মতাদর্শই থাকুক, একটা বিষয় আমাদের এনশিওর করতে হবে, একটা বিষয় নিশ্চিত করতে হবে যে আমাদের আদালত, আদালতের আদেশ এই বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। হ্যাঁ, আমরা আদালতের বিষয়ে প্রশ্ন তুলব। আদালতের একটা আদেশের বিষয়ে আমরা তার উপরের আদালতে গিয়ে প্রশ্ন তুলব। আমরা তার উপরের আদালতে গিয়ে প্রশ্ন তুলব।
কিন্তু আমি যদি পাবলিকলি ওই আদালতের বিষয়ে প্রশ্ন তুলে নিজের জ্ঞান জাহির করি, এবং একটা দায়িত্বশীল অবস্থানে সে থাকা দায়িত্বশীল অবস্থায়। অবস্থায় থেকে, সেটা খুবই মানে অ্যালার্মিং আমার কাছে মনে হয়েছে। এবং এগুলো আমাদের, আপনি পৃথক সচিবালয় স্থাপন করতে পারেন, কিন্তু এই বিষয়গুলো না হইলে, মানে আমরা এই বিষয়ে সচেতন না হইলে কোনো কিছুতেই হবে না। আদালতের প্রতি শ্রদ্ধা, রাখতেই আদালতের হবে। প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এইটা আমাদের এনশিওর করতে হবে। ধন্যবাদ। আপনার সাথে অনেক কথা হলো। আপনার মানে এত কিছু জানলাম, এবং সাধারণত আমরা এই কথাগুলো খুব মানে সবাই চর্চা করি। সবাই হয়তোবা মনের অবচেতন মনে বা একসাথে চায়ের টেবিলে বসলে আমরা এই কথাগুলো বলে থাকি। কিন্তু এভাবে বোল্ডলি বলা, এটা অনেকে দায়িত্ব নিয়ে বলি না। আপনি বললেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার আমার এই কনভারসেশন থেকে অনেকে দেখবে, অনেকে জানবে। বিশেষ করে জুনিয়ররা। আমাদের আসলে এই পডকাস্ট করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যেই যে সেক্টর নিয়ে আমরা কাজ করব তার মধ্যে আইন অঙ্গন হচ্ছে একটা। সেখানে জুনিয়রদের আসলে আমাদের খুব বেহাল দশা। জুনিয়রদের অবস্থা কিন্তু আসলে ভালো না। এবং আমরা প্র্যাকটিসের যে অবস্থা এখন, এবং অনেকটা বলা যায় যে এখন এই ধরনের মন্তব্য, দায়িত্বশীল অবস্থান থেকে এই ধরনের মন্তব্য এবং অনেক কিছুর কারণে বিচার ব্যবস্থা এত ভঙ্গুর অবস্থায় হয়ে যাচ্ছে যে আমাদের প্র্যাকটিস করাটাও অনেকটা দৈন্য দশার দিকে চলে যাচ্ছে। কারণ একটা রেমেডি, কোনো দিক থেকে রেমেডি হচ্ছে না। আমাদের আইন অঙ্গনে রাজনৈতিক প্রভাবের একটা দুরবস্থা চলেছে। দুরবস্থাই বলবো, কারণ একটা প্রভাব বিস্তার করা, এটা সুঅবস্থা বলা যায় না। প্রভাব অনেকভাবেই বিস্তার করা যায়। সেটাকে ভালো করার ক্ষেত্রেও প্রভাবটাকে বিস্তার করা যায়। আমি একটা প্রভাব বিস্তার করে ভালো কিছু নিয়ে আসছি, সেটা করা যেতে পারে। সেটা অবশ্যই প্রশংসার দাবিদার রাখে। কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক কিছু প্রভাব আমাদের এই অঙ্গনে কাজ করেছে। আপনি যেহেতু রাজনীতির সাথে যুক্ত আছেন এবং সেই সাথে আবার বারে আপনি এখন একটা আহ, দায়িত্বশীল পদে আছেন, সামনে আপনি আরও অনেক এগিয়ে যাবেন, জাতীয় পর্যায়ে আপনি অনেক ভালো জায়গায় যাবেন। আপনি এই ব্যাপারটাকে কিভাবে ব্যালেন্স করবেন? দেখেন, আমি একটা কথা বলি, আপনি কি করবেন যেটা আপনি শিখছেন, যেটা আপনার সিনিয়রের কাছে শিখবেন, যেটা আপনার রাজনৈতিক, আপনি যার সাথে রাজনীতি করেন তার কাছ থেকে শিখবেন। কারণ আমি যদি আমার পলিটিক্সের জায়গা বলেন, আমি রাজনীতি করি হচ্ছে, মেনশন করি, আমার খুবই মানে পছন্দের, আমার খুবই প্রিয় একজন মানুষের হচ্ছে আমাদের শাহওয়ারেস আলী মামুন ভাই। উনি হচ্ছে আমাদের জেলা বিএনপির সেক্রেটারি এবং উনি একজন আইনজীবী। উনার সাথে আমি রাজনীতি করি। তো আমার রাজনৈতিক প্যাটার্নটা হবে হচ্ছে উনার যেমন ওরকম। উনি যদি বিনয়ী হয় তাইলে আমিও বিনয়ী হব, এটাই তো বিষয়। আমি একটু ছোট্ট গল্প বলি, কেন আমরা আমরা বলি যে আমরা ডিফারেন্ট। আমাদের তো অনেক মামলা ছিল আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। 5 তারিখের পরে অনেক মামলা শেষ হয়েছে, পলিটিক্যাল মামলাগুলো। তো আমি যার কথা বললাম মামুন ভাই, উনি একটা মামলার আসামি ছিল। 5 তারিখের পরে উনি হাজিরা দিতে আসছে, মামলাটা শেষ হয়ে যাবে, মামলায় আদেশ দিবে কোর্ট, জাজমেন্ট দিবে, বাদী পক্ষ সাক্ষী দিতে আসে না। তো অ্যাজ ইউজুয়াল উনি নিজেও আইনজীবী, কিন্তু উনি ওনার আইনজীবী পরিচয়টাকে, বা উনি উনি বিএনপির লিডার এই পরিচয়টা ওখানে দেয় নাই। উনি অ্যাজ ইউজুয়াল গিয়ে কোর্টে যখন মামলাটা ডাকলো, উনি গিয়ে কাঠ গড়ায়, অন্যান্য আসামির সাথে দাঁড়ায়। তো অ্যাজ ইউজুয়াল আদেশ হলো, ওইখান থেকে বের হয়ে আসলো। এই জিনিসটাতে আমি আসলে কি শিখলাম, আমি যার সাথে রাজনীতি করছি উনি আদালতের প্রতি শ্রদ্ধা রাখে, দলের বাইরে গিয়ে আমরা শ্রদ্ধা রাখি। আমরা অবশ্যই চাই আদালত, বিজ্ঞ আদালতে কোনো ধরনের ইনফ্লুয়েন্স না থাকুক, পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স না থাকুক। আমরাও এইভাবেই আদালতকে দেখতে চাই, যেখানে কোনো ইনফ্লুয়েন্স নাই। হুম, হুম। আমি, আমার শিক্ষাটা আমাকে এই শিক্ষা দেয় যে আমি কোনো ইনফ্লুয়েন্স দেখতে চাই না। আমার রাজনীতি কোর্ট অ্যারিনার বাইরে। আমার বারে, আমার একটা বারের পলিটিক্স থাকতে পারে, ওই পলিটিক্সটা আমার আছে। কিন্তু আমি যখন বিজ্ঞ আদালতে প্রবেশ করব, আমি যখন কোর্ট কম্পাউন্ডে চলে আসব, তখন আসলে আমার কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আমি, আমরা আমরা মনে করি যে এইটা আসলে আমাদের জন্য ক্ষতির কারণ, ওভারঅল ক্ষতির কারণ। যারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এই 17 বছর যারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দেখাইছে, তারা কিন্তু কেউ এখন প্র্যাকটিস করে না। হুম, হুম। সো আমরা একটা শিক্ষা নিছি আর, যে কখনোই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আদালতে দেখানো যাবে না। এটা আমাদের একটা বড় শিক্ষা হয়েছে। আমরা দেখছেন যে 17 বছরে অনেকখানি অনেক অনেক কিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি ওদের রেজাল্ট তো জিরো। সো এক্স্যাক্টলি। এই বিষয়গুলা আমাদের, এটা যদি আমরা ভাবি, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে।
আমি একটা ছোট্ট কথা বলি শেষ করার আগে। আমি আইনজীবী। যতদিন মানুষের কোর্টের প্রতি ভয়, কোর্টের প্রতি সম্মান থাকবে, আদালতের প্রতি ভয়, আদালতের প্রতি সম্মান থাকবে, বিজ্ঞ আদালতকে তারা মানুষ মনে করবে যে এখানে বিচার পাওয়া যায়, ততদিন একজন আইনজীবীর দাম আছে। ততদিন একজন আইনজীবী খুবই সহজ বাংলায় বলি ইনকাম করতে পারবে। মানুষ যদি কোর্টে না আসে বিচারের জন্য, বিচার না পায়, মানুষের মধ্যে যদি এটা তৈরি হয় যে কোর্টে গেলে বিচার পাওয়া যায় না, আদালতে গেলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, তাহলে মানুষ বিজ্ঞ আদালতে আসবে না। সো আপনার দিন শেষে আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হবে। তো আমার যেটা বিশ্বাস, আমি যেটা সবাইকে সবার উদ্দেশ্যে, বিশেষ করে জুনিয়র আইনজীবীর উদ্দেশ্যে বলতে চাই যে আদালতকে আমাদের দলীয়করণের ঊর্ধ্বে রাখতে হবে। সো আপনাকে মানে খুবই লম্বা সময় যদি চিন্তা করেন, আমি বিশ্বাস করি আমার প্র্যাকটিসের বয়স এখন 11 বছর। আমি যদি আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আমি আর 40 বছর প্র্যাকটিস করি, তাহলে আমি চিন্তা করি যে 40 বছর পরেও যাতে আদালতের সম্মান আরো বেশি থাকে, যাতে আমাদের পরের জেনারেশন আরো ভালো প্র্যাকটিস করতে পারে, আরো ভালো আইনজীবী হওয়ার সুযোগ পায়। তো আমি যেটা বলবো আমার মানে বিশেষ করে জুনিয়র আইনজীবীদের ক্ষেত্রে জন্য, যে এই বিষয়গুলো খুব মাথায় রাখতে হবে। আর সেই সাথে আরেকটা ব্যাপার একটু বলে দেবেন, জুনিয়র অনেকেই কিন্তু হচ্ছে আপনি যে পদটাতে আছেন সেক্রেটারি হিসেবে, তারা অনেকেই নির্বাচন করতে চান বারে, তারা বারের নেতা হতে চান। ছোট্ট করে যদি বলেন যে সেই ক্ষেত্রে তারা মানে একদম একেবারে জুনিয়র, হয়তো বা 1 বছর 2 বছর যাবৎ সে কোর্ট বারান্দায় আসছে, এরকম একজন জুনিয়র যদি আজকে আমাদের এই পডকাস্টটা শুনে থাকেন, সে কিভাবে আগালে আপনার মতো খুব অল্প সময় হয়তো বা আপনার রেকর্ডটাকেও ভেঙে দিতে পারে? এটা আসলে কি ব্যাপারটা হচ্ছে, অনেক ক্ষেত্রে তো আপনার রাজনীতিতে আপনার শুধু আপনার রাজনীতিতে অনেক কিছু ফেভার লাগে। হুম, আপনার শুধু কোয়ালিটি থাকবে হবে না, কোয়ালিটির সাথে আপনার ভাগ্যের একটা ফেভার মানে থাকতে হবে। থাকতে হবে। সবকিছু মিলে আসলে হয়তোবা আমার ক্ষেত্রে হয়েছে। তবে আমি নিজেকে এইভাবেই রেডি করছি। আমি নিজেকে রেডি করছি। আমি যখন আহ, রাজনীতি করি, আমি রাজনীতি করেছি। আমরা দেখা গেছে এমনও সময় গেছে, মানে সত্য কথা যেটা, যে আমরা 22-23 সালের দিকে প্যানেল দিতে পারতাম না। ফ্যাসিস্টরা আমাদের প্যানেল দিতে দিত না। কিন্তু আপনি তো হচ্ছে না ওই আমি, সময় হ্যাঁ ওই সময় অডিটর হয়েছি। হয়েছেন। না আমি বলি প্যানেল দিতে পারতাম না, অনেকে আমাদের সাথে তখন তো আসলে রাজনীতিতে আসতে চাইতো না। রাজনীতি মানে একটা প্রকাশ্যে ভয় করতো, ভীতি কাজ একটা করতো। ভয় থাকতো। আমরা যারা সাহস করে ছিলাম তারাই কিন্তু আসলে টিকে গেছি। মানে তবে সাহসটা অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, এবং পলিটিক্সের বা আপনার যেটাতেই বলেন, এখানে আসলে হচ্ছে প্রফেশনটা মানে আইন আইন পেশা বলেন আর রাজনীতি বলেন, এখানে আসলে লেগে থাকতে হয়, লেগে থাকতে হবে। এবং লেগে থাকলে হয়তো আপনার সুযোগ আসবেই। সৎভাবে লেগে থাকতে হবে। যেটা আমরা মন থেকে বিশ্বাস করব, সে কাজটা করতে হবে। লোক দেখানি কাজ করলে আসলে ওইটা হবে না। ওইটা হয় না। এক তো সময় না এক সময় ওটা ভেঙে হ্যাঁ, এক যাবেই। সময় না এক সময় আমরা আসলে যেটা মন থেকে আমরা হ্যাঁ, বিশ্বাস করি, আমরা যদি ওই কাজটা করতে পারি, তাইলে ইনশাল্লাহ সবাই মানে যার যার জায়গা জায়গা থেকে থেকে সাকসেস হবে। সাকসেস অর্জন করতে পারবে এবং সাকসেসফুল হবে। অসংখ্য ধন্যবাদ রিশাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করি আমরা এরপরে আপনি আরো উচ্চ পর্যায়ে যান, আরো কোনো রেকর্ড করেন, আবার আপনার সামনে আমি আসবো আপনার তখনকার অভিজ্ঞতা শুনবার জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।